ওকে, স্টার্ট করে দেয়। আসলে সিপি এভাবেই চলবে আপন গতিতে, মানুষবিহীনভাবে। সবার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করার দরকার নেই। তো আমার কথা শোনা যায়? জি ভাই। হ্যাঁ, শোনা যাইতেছে। হ্যাঁ, ঠিক আছে। তো প্রবলেমগুলো মোটামুটি দেখছি আমরা সবাই। তো যদি প্রবলেম দেখে থাকি, প্রবলেম আমি একটা শর্টিং বলছিলাম যে প্রবলেম হলো এইচ ডি। সবচেয়ে সহজ প্রবলেম কাইন্ড হলো এইচ নাম্বার প্রবলেমটা, লিটমাস টেস্ট প্রবলেমটা। তারপরে হলো ডি আছে, এফ আছে, বি, বাকিগুলো একটু কঠিন আছে। আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট 2 অথবা 3টা প্রবলেম দেখার। আর এর বাইরে যদি সময় পাই তাহলে চেষ্টা করবো যে বাইরের প্রবলেমগুলো দেখা। তো সবার কাছে মনে হইতে পারে যে এইচ নাম্বার প্রবলেমটা সহজ আছে, বাট আমার পার্সোনালি আর কি ডি নাম্বার প্রবলেমটা একটু বেশি সহজ মনে হয়েছে। আর ডি নাম্বারটা বুঝলে আর কি ডি নাম্বারটা ইজি আছে। আর এইচ নাম্বারটা কাইন্ড অফ অ্যাডহক টাইপ প্রবলেম, তো ওটাও সহজ আছে। আমি তো ডি নাম্বারটা দিয়ে শুরু করবো, যে আসলে ডি নাম্বার প্রবলেমে কি বলছে সেখান থেকে আমরা সলভ শুরু করি। প্রথমে আমরা প্রবলেম স্টেটমেন্টে যদি অলরেডি পড়ে না থাকি তাহলে আমরা একটু পড়ি কি বলছে। তো আমাদেরকে একটা স্ট্রিং, এবার গিভেন এন স্ট্রিং, একটা স্ট্রিং দেওয়া আছে, এবং ওই স্ট্রিং এর লেন্থ, স্ট্রিং থেকে একটা মানে ছোট করে বলি যে স্ট্রিং থেকে আরেকটা ছোট স্ট্রিং বের করতে হবে, এবং ওই স্ট্রিং এর লেন্থটা বের করতে হবে, এবং ওই স্ট্রিংটা মানে বড় স্ট্রিং এস এর ভিতরে কতবার অকার করে এই দুটো বের করতে হবে। কারণ এটা নিয়ে আর কি মেইন প্রবলেমটা। এবং এই প্রবলেমটা একটু যদি আমি বের করি, এসব প্রবলেমটা পড়ি ভালো করে, যে ইউ আর গিভেন অ্যান স্ট্রিং ফর ফর স্ট্রিং টি, লেট, মানে এটা হলো, এটা দিয়ে বোঝায় হলো যে স্ট্রিংটা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। মানে লেখা ছোট না বড় আছে? লেখা একটু বড় করবো লেখাগুলো, জুম করে। একটু জুম কর। আরেকটু জুম করে। ওকে, এখন মনে হয় দেখা যাচ্ছে। ওকে, তো এখান থেকে একটা একটা স্ট্রিং টি এর জন্য এই মডুলাস টি বলতে বোঝায় যে আসলে এটি স্ট্রিংটার লেন্থ কতটুকু। আর এখানে এফ টি দিয়ে বোঝায় যে এইটি স্ট্রিংটা অ্যাকচুয়ালি কতবার অ্যাপেয়ার করছে বা কতবার এই এস এর ভিতরে আসছে, এটা আর কি বোঝায়। তো আমাদেরকে একটা স্ট্রিং এস দেওয়া থাকবে, যেমন এখানে এস একটা স্ট্রিং দেওয়া আছে, এ বি এ, বি এ, বি সি। এবং এখানে আমি যদি এফ অফ এ বি দেই, তাহলে এ বি কয়বার অ্যাপেয়ার করছে, এ বি অ্যাকচুয়ালি এখানে দেখলে যে 3বার অ্যাপেয়ার করছে। আর এফ অফ এবিসি যদি দিই যে এবিসি কয়বার অ্যাপেয়ার করছে, এবিসি অ্যাকচুয়ালি একবার এখানে অ্যাপেয়ার করছে। আর একইভাবে যদি এবিএ দিই, এবিএ কয়বার অ্যাপেয়ার করছে, এবিএ 2বার অ্যাপেয়ার করছে। এখন একটা জিনিস বলছে যে একটা ইন্টারেস্টিং স্ট্রিং কি, এখানে একটা ইন্টারেস্টিং স্ট্রিং এর ডেফিনেশন দিছে যে একটা ইন্টারেস্টিং স্ট্রিং হলো ওই স্ট্রিংটা এখানে ফর এভরি নন এমটি, মানে মানে অ্যাটলিস্ট মিনিমাম এক লেন্থের বা একটা ছোট একটা ক্যারেক্টার লিস্ট থাকতে হবে সাবস্ট্রিং টি এর জন্য। দ্য দ্য লেন্থ টি মাস্ট বি ডিভিজিবল, মানে যেটা লেন্থ থাকবে সেটা হলো ডিভিজিবল বাই অকারেন্স, মানে অকারেন্স দ্বারা লেন্থ এখানে আর কি বলে দেওয়া আছে যে লেন্থ যেটা থাকবে সেটা আর কি ওটা কতবার অকার করবে বা এফ অফ টি দিয়ে ডিভিজিবল হবে। তো এটা যদি আমরা একটু উদাহরণে আসি, যে কোনো একটা উদাহরণ নেই, যেমন সাপোজ এই উদাহরণটা হলো। তো আমাদের ড্রয়িং বোর্ডে আসি, যে কি বলছে, যে সাপোজ একটা স্ট্রিং দেওয়া আছে, একটা স্ট্রিং দেওয়া আছে হলো 2 লেন্থের একটা স্ট্রিং এ বি দেওয়া আছে। তো এখানে এ, এই এ সাবস্ট্রিংটা অথবা এ বি সাবস্ট্রিংটা কতবার অকার করছে, এ অকার করছে হলো একবার, আর বি সাবস্ট্রিংটা অকার করছে হলো একবার। এখন বলছে কি একটা স্ট্রিং ইন্টারেস্টিং কখন হবে, যখন হলো যেটা লেন্থ এ সাবস্ট্রিং শুধু এর লেন্থ কত, 1, এবং এটা মড করব কি দিয়ে, যে কতবার অকার করছে, অকার করছে কতবার, একবার অকার করছে। আর এই মডুলাস যখন 0 হবে তখন মানে প্রত্যেকটা সাবস্ট্রিং এর জন্য এই শর্তটা আর কি পূরণ করতে হবে, যে এফ অফ টি 0 হইতে হবে, যে লেন্থটা
ওটার অকারেন্স দ্বারা ডিভিজিবল বাই, মানে ডিভিজিবল হইতে হবে। ডিভিজিবল মানে হলো ভাগ করলে যেন ভাগশেষ শূন্য হয়। তো এটা আমরা জানি। তো আমরা অন্য একটা যে কোনো স্ট্রিং নিয়ে দেখতে পারি যে এই জিনিসটা হয় কিনা। সাপোজ আমার একটা স্ট্রিং এ বি, এ বি ডিলেট করে দিব জিনিস, একটা নতুন পেজ নিই। তো একটা স্ট্রিং যে এটা আসলে ইন্টারেস্টিং হবে কিনা সেটা আসলে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো। প্রথম কথা হলো একটা স্ট্রিং যদি আমরা এ বি, এ বি, এটার লেন্থ হলো 4। তো এখানে ছোট ছোট কয়টা সাবস্ট্রিং আছে, এটা একটা সাবস্ট্রিং আছে, তারপরে এই এ বি একটা সাবস্ট্রিং, আবার দেখা গেল এই সম্পূর্ণ একটা সাবস্ট্রিং, আবার যদি বলি এই যে সম্পূর্ণটা এ বি, এ বি সম্পূর্ণ একটা সাবস্ট্রিং। এখন বলছে যে সূত্রটা এখানে আমি যদি লিখি যে টি মড এফ অফ টি, এটার কি জিরো হইতে হবে, এটা কোনোভাবে জিরো হইতে হবে। তার মানে এখন এখন এটাতে একটা মানে কিন অবজারভেশনটা এরকম যে যদি আমি যে কোনো একটা ছোট মানে এখানে এই প্রবলেমগুলোতে জেনারেলি কি করতে হয় একটু চিন্তা করে যে আমি যেই জিনিসগুলো আছে সেগুলোর উপর বারবার বিভিন্ন ধরনের স্ট্রিং নিয়ে অপারেশন করে আমাদেরকে কাইন্ড অফ যে আমাদের বেসিক অবজারভেশনটা ইউজ করে এবং কিছু অপারেশন বারবার করলেই বোঝা যায় যে আসলে মানে ক্যাচটা কি, এখানে একটা ছোট ক্যাচই থাকে এরকম প্রবলেমগুলোতে। আর ওই ক্যাচটা ধরতে পারলেই হয়ে যায়, যদি ক্যাচটা না ধরা যায় তাহলে অনেক কঠিন মনে হইতে পারে যে আসলে সাবস্ট্রিং কতগুলো সাবস্ট্রিং আছে, সাবস্ট্রিং এর হিসাব নিকাশে গেলে তখন দেখা যাবে যেটা ও এন স্কোয়ার বা অনেক বড় প্রবলেম হয়ে যায়। বাট আমরা যদি একটু মানে দেখি দেখি অবজারভেশনটা যদি কিছু জিনিস অ্যাটলিস্ট চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আসলে কীভাবে করা যাইতে পারে। যেমন আমি একটা ছোট স্ট্রিং, সবচেয়ে ছোট স্ট্রিং কি এখানে এ অথবা একটা বি, যে এ নিজে একটা সাবস্ট্রিং, বি নিজে একটা সাবস্ট্রিং, তারপরে এখানে তো দুটোই আছে, দুটোই সাবস্ট্রিং আছে। তো এ এর ক্ষেত্রে জাস্ট আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি যে আসলে এর ক্ষেত্রে কি হচ্ছে। এর এখানে অকারেন্স কত, এর অকারেন্স এখানে 2, এর অকারেন্স 2 এবং এর লেন্থ কত, এর লেন্থ যদি ধরি এ এল, এ এটা অকারেন্স এ ও দেই, এ ওতে হলো 2 আর এর লেন্থ হলো 1। এখন বলছে কি আমাদেরকে এই শর্তটা আমাদের মিট করতে হবে যে লেন্থ যেটা আছে তো 1 মড হইতে হবে 2 আর এটা ইকুয়াল টু 0 হইতে হবে। তো মডের ক্ষেত্রে একটা জিনিস আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে তার থেকে যদি বড় সংখ্যাকে, মানে একটা সংখ্যা আছে এক্স, এর থেকে যদি বড় সংখ্যা যদি ওয়াই দ্বারা মড করা হয়, এক্স এর থেকে এটা বড় সংখ্যা মানে এক্স মড আমরা ওয়াই করি, এটা সবসময় এক্স আসবে, মানে এক্স এর থেকে কোনো বড় সংখ্যা দিয়ে যদি এক্স কে মড করা হয় সেটা সবসময় এক্স এ আসবে। অর্থাৎ আমি যদি ওয়ান ওয়ান সাইজের কোনো একটা মানে কোনো কিছুকে একের থেকে বড় কোনো কিছু দিয়ে মড করি সেক্ষেত্রে ওটা সবসময় একই আসবে, এটা কখনো শূন্য হওয়ার সম্ভাবনা নেই। তো এই অবজারভেশনটা যদি আমরা একটু খাটাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা স্ট্রিং এর ভিতরে কোনো একটা, যেমন যে কোনো একটা স্ট্রিং যদি আমি ধরে নিই যে বি এ ডি সি, কোন একটা, যেমন এখানে বিটা ডাবল অকার করছে বাট বি এর অকারেন্স যদি আমি বি অকারেন্স হলো 2 এবং বি এর লেন্থ কত, বি এর লেন্থ হলো 1, সেক্ষেত্রে এখানে যদি আমি 1 মড 2 করি, এটা আসলে এটা আসলে নট ইকুয়াল টু হবে। তো 1 মড 2 যদি করি এটা নট ইকুয়াল টু হবে হলো 0, মানে এটা কখনোই 0 হবে না, 1 হবে বা অন্য কোনো কিছু হবে। অর্থাৎ তার মানে কোন একটা লেটার যদি ডাবল অকার করে তাহলেই বুঝতে হবে যে সেটা সেটা আসলে কোনোভাবেই ইন্টারেস্টিং স্ট্রিং হিসেবে পরিগণিত হবে না বা ওটাকে আমরা ইন্টারেস্টিং স্ট্রিং এ ফেলতে পারবো না। এখানে আরেকটা এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলটা যদি আমরা নিয়ে আসি, এখানে একটা এক্সাম্পল আছে, এখানে বেশি এক্সাম্পল দেওয়া নাই কারণ এখানে বেশি এই প্রবলেমগুলো আরেকটা জিনিস ট্রিকি করে কি যে বেশি এক্সাম্পল দেয় না। বেশি এক্সাম্পল দিলে কি হয় যে এক্সাম্পল গুলো দেখে দেখে কাইন্ড অফ নিজেরা চিন্তা করা শুরু করে দেয় কেমনে করা যেতে পারে।
তবে এক্সাম্পল না দেওয়া থাকলে নিজেদেরকে এক্সাম্পল বানানো শিখতে হবে, যেখানে আমি কিভাবে নিজে অনেকগুলো এক্সাম্পল বানাই। এটা অনেক ছোট আসছে। যে এই স্ট্রিংটার ক্ষেত্রে কি হচ্ছে, এ বি এ বি এ বি সি। তো এইখানে আমরা যে কোনো একটা স্ট্রিং নিই, সাপোজ এ নিলাম, এর অকারেন্স হলো এর অকারেন্স হলো 3, আর এর লেন্থ কত, এর লেন্থ হলো 1। তাহলে 1 মড যদি আমি 3 করি, এটা কখনোই জিরো হবে না। তো এরকম ক্ষেত্রে যদি কোনো একটা সত্য কি বলছে যে প্রত্যেকটা সাবস্ট্রিং এর জন্য, এটা যেমন একটা সাবস্ট্রিং, এটার ক্ষেত্রে এ বি একটা সাবস্ট্রিং, তারপরে এ বি এ এই তিনটা একটা সাবস্ট্রিং, এ বি এটা একটা সাবস্ট্রিং, তারপরে আর যদি দেখি বি এ বি এটা একটা সাবস্ট্রিং। তো প্রত্যেকটা সাবস্ট্রিং এর জন্য কিন্তু এই সত্যটা পূরণ হওয়া দরকার ছিল, সেটা হলো যে একটা সাবস্ট্রিং এর লেন্থ যদি মড করি ওই সাবস্ট্রিং এর অকারেন্স দিয়ে, এটা হলো এফ অফ টি দিয়ে বোঝাইছে, ওই সাবস্ট্রিং এর অকারেন্স দিয়ে, সেক্ষেত্রে প্রত্যেকবারে আমার হলো শূন্য আসতে হবে। তো এই অবজারভেশনটা খাটাইলে আমরা বুঝতে পারি যে আসলে যদি কোনো একটা লেটার জাস্ট একবারের অধিক যদি অকার করে, তাহলেই আসলে ইয়াটা মানে মেইন যে স্ট্রিং এস দেওয়া ছিল এটা কখনোই ইন্টারেস্টিং হবে না, এটা আসলে নট ইকুয়াল টু ইন্টারেস্টিং হবে। তো এটাই আর কি মানে বেসিক অবজারভেশনের অংশ ছিল। আর এটা এতটুকু ধরতে পারলে আসলে প্রবলেমটা সলভ করা সম্ভব ছিল। কে কে এতক্ষণ পর্যন্ত যা বললাম তা বুঝতে পারছো? আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু জিজ্ঞাসা করো। হ্যালো? ভাই বুঝছি। বাকিরা? ভাই আর একবার বললে ভালো হয়। মানে কোনো স্পেসিফিক পার্ট নাকি সম্পূর্ণটাই আবার বলবো এরকম কিছু? মানে সামারি। সামারি। ওকে, সামারি যদি বলি, ভাই আমি বুঝি নাই। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। মানে কোনো স্পেসিফিক পার্ট বোঝা নেই নাকি শুরু থেকে আবার একটু মানে সামারি দিব? হ্যাঁ, শুরু থেকে সামারি দিলে ভালো হতো। প্রবলেম স্টেটমেন্টটা বুঝছো? প্রবলেম স্টেটমেন্ট কি বলছে? বুঝতে মানে সাবস্ট্রিং এর ব্যাপারগুলো শুধু ধরতে পারছি, বাট ইমপ্লিমেন্টের বিষয়টা বুঝতে পারিনি ওকে ওকে, কিভাবে করবো। আমি যখন ইমপ্লিমেন্ট করি না, আমি জাস্ট প্রবলেমটা মানে বোঝা কিভাবে সলভ করা যাইতে পারে। তো প্রবলেমটা বলছিল যে আমাদেরকে একটা একটা স্ট্রিং দেওয়া থাকবে, সেখান থেকে একটা আমাদের সাবস্ট্রিং টি বের করে নিতে হবে, এবং এরকম প্রত্যেকটা সাবস্ট্রিং টি এর জন্য এই জিনিসটা হোল্ড করতে হবে, সেটা হলো যে টি এর লেন্থটাকে যদি টি এর অকারেন্স মানে টিটা কতবার এস এর ভিতরে আসে সেটা দিয়ে মড করি, তাহলে হলো শূন্য আসবে। প্রবলেম বুঝতে পারছো এবার? মানে এস এর ভিতরে টি যে কোনো একটা মানে যে কোনো একটা সাবস্ট্রিং হইতে পারে টি। যেমন এখানে যদি আমি বলি এই স্ট্রিংটার ভিতরে একটা সাবস্ট্রিং হইতে পারে হলো বি এ বি, বি এ বি কতবার অকার করছে, বি এ বি যদি দেখি এখানে দুইবার অকার করছে, কিন্তু বি এ বি অকার করছে হলো দুইবার। আর বি এ বি সাইজ কত, বি এ বি যদি সাইজ আমি দেখি বি এ বি সাইজ হলো 3। সেক্ষেত্রে আমি যদি এই শর্ত ফেলি, যে এই শর্ত দিয়ে যে 2 কে আমি 3 কে আমি হলো 2 দিয়ে মড করব, তাহলে এটা আসলে কখনোই শূন্য হবে না। যে সাইজকে হলো অকারেন্স দিয়ে ইয়া করে মড করলে শূন্য হবে না, সেক্ষেত্রে আমি বলে দিতে পারি যেহেতু এটা শূন্য হচ্ছে না, তার মানে এটা ইন্টারেস্টিং স্ট্রিং না। আমাদেরকে বলছে যে ইন্টারেস্টিং স্ট্রিংগুলো বের করতে হবে। তো এই প্রবলেমটাতে, তো এখন প্রত্যেকটা সাবস্ট্রিং এর জন্য, বিশেষ করে সাবস্ট্রিং এর প্রবলেম এটাই সমস্যা হয় যে সাবস্ট্রিং তো এতগুলো সাবস্ট্রিং জেনারেট করা সম্ভব না, কারণ একটা যদি এস বা একটা এন লেন্থের যদি স্ট্রিং থাকে, এটা সাবস্ট্রিং থাকবে অনেকগুলা, বলতে গেলে এন ইন্টু এন মাইনাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এত সংখ্যক হলো সাবস্ট্রিং থাকবে। ও অ্যাকচুয়ালি ভুল বলছে, এটা আসলে এন স্কোয়ার সংখ্যক সাবস্ট্রিং থাকে, টু টু দি পাওয়ার এন সংখ্যক সাবস্ট্রিং থাকে। একটা এন লেন্থের যদি একটা সাবস্ট্রিং যদি আমি ধরি যে এ বি এ এরকম একটা আছে, এটার আসলে মানে একটা স্ট্রিং আছে এন লেন্থের, আর এটা যদি আমি সাবস্ট্রিং হলে এটা সাবস্ট্রিং হবে টু টু দি পাওয়ার এন সংখ্যক, এতগুলা হলো। তো এই ক্ষেত্রে এতগুলা সাবস্ট্রিং জেনারেট করে সেটার জন্য এই কন্ডিশনটা যে আমাদের এই কন্ডিশনটা চেক করাটা আসলে কোয়াইট ইম্পসিবল। এফ অফ টি এটা চেক করাটা কোয়াইট ইম্পসিবল। তো এখানে আমরা একটা
কি অবজারভেশন খাটাইলাম যেটা দিয়ে আমাদের হয়তো বা সলভ করা সম্ভব, সেটা হলো কি যে আমরা দেখলাম যে প্রত্যেকটা লেটারের অকারেন্স, কোন একটা পার্টিকুলার লেটারের অকারেন্স যদি 2 অথবা তার অধিক হয়, কোন একটা পার্টিকুলার লেটারের অকারেন্স, যেমন এখানে এর অকারেন্স হলো 2, অথবা আরেকটা যদি স্ট্রিং নেই এরকম যে বি এ সি, এখানে যেমন একটা যে কোনো, যেমন এখানে বি এর অকারেন্স হলো 2, অথবা এখানে যদি সি বি দিতাম একটা, তাহলে বি এর অকারেন্স 3 হয়ে গেল। তো কোনো একটা লেটারের অকারেন্স যদি 2 এর অধিক হয় তাহলে আর কি ওটা ইন্টারেস্টিং। এটাই হলো প্রবলেমের সলিউশন। প্রবলেম বলছিল যে প্রবলেমটা কি ইন্টারেস্টিং না, প্রবলেমের সলিউশন কাইন্ডটা হলো যে এটা যদি কোনো একটা লেটার পার্টিকুলার লেটারের বা ক্যারেক্টারের যদি অকারেন্স 2 এর বেশি হয় তাহলে সেটা হলো ইন্টারেস্টিং না। আর কিভাবে ইন্টারেস্টিং না এটা আর কি কাইন্ড অফ এখানে আমরা দেখা দিলাম যে একটা যদি কোনো একটা লেটার, যেমন এর যদি অকারেন্স হলো আমরা 3 বানাই, আর এর সাইজ কত হচ্ছে, এর সাইজ তো একই হবে না, এর লেন্থ হলো 1 আর এর যদি অকারেন্স হলো 3, তাহলে আমরা কোনোভাবে 1 কে 3 দিয়ে মড করে শূন্য পাবো না, কোনোভাবেই শূন্য পাবো না। তার মানে কি এটা ইন্টারেস্টিং আর থাকতেছে না। যদি ইন্টারেস্টিং না তাহলে মানে হলো এটা এখানে অ্যান্সার আর কি নো আসবে, আর যদি ইন্টারেস্টিং হতো তাহলে অ্যান্সার ইয়েস দিতে হতো। এইখানে এই স্ট্রিংটার ক্ষেত্রে অ্যান্সার আসছে নো, আর এ বি এই দুইটার ক্ষেত্রে অ্যান্সার আসছে ইয়েস। এবার বুঝতে পারছো? ভাই বোঝা জি গেছে। ভাইয়া পারছি। তাহলে বুঝলে আমি একটু কোডটা দেখানোর চেষ্টা করি। কোডে আসলে কিছুই নেই তেমন বলতে গেলে। ও ডি নাম্বার প্রবলেম ছিল। তো ডি নাম্বার প্রবলেমে আসলে কোড এতটুকুই, যে প্রথমে হলো আমাকে অ্যান যে স্ট্রিং এর সাইজটা ইনপুট নিতে হবে, স্ট্রিংটা ইনপুট নিতে হবে। তারপরে আমি একটা ফ্ল্যাগ ভেরিয়েবল রাখছি, যে ফ্ল্যাগটা আসলে ইয়েস অথবা নো এর জন্য। তারপরে প্রত্যেকটা স্ট্রিং এর জন্য আমি লুপ চালাচ্ছি, যে প্রত্যেক এখানে এন পর্যন্ত লুপ চালাচ্ছি, প্রত্যেকটা ক্যারেক্টার মানে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে লুপ চালাচ্ছি। এবং এখানে এই কাউন্ট যে এসটিএল ফাংশনটা আছে, কাউন্ট এসটিএল ফাংশনটা কি করে যে কোনো একটা ক্যারেক্টার কতবার অকার করছে সেটার কাউন্ট দেয়। সাপোজ একটা ক্যারেক্টার 3 বার যদি অকার করে, এখানে আর কি কাউন্টের ওই ভ্যালুটা দিবে যে 3 বার অকার করছে। আর আমি ওটাকে চেক করছি কি যে কাউন্টের যে ভ্যালুটা আছে ওটা কি কোনোভাবে 1-এর থেকে বেশি কিনা। আমি বলছি কি যে 1-এর থেকে কোনোভাবে যদি বেশি হয়, 2, 3, 4 কোন একটা ক্যারেক্টারের মানে অকারেন্স, তাহলে আর কি ওটা নো হবে বা ইন্টারেস্টিং থাকতেছে না। সেক্ষেত্রে আমি ফ্ল্যাগটারে 0 করে দিছি এবং কোডটা আর কি ব্রেক করেছি। পরে আর কি ফ্ল্যাগ ইয়েস বা নো এটা কি ফ্ল্যাগের ভ্যালুর উপর আর কি প্রিন্ট করছে। এটা আর কি বেসিক জিনিস। কোড কি বুঝতে পারছো? হ্যালো, আমার হয় কাউন্ট এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন থাকতে হবে। কাউন্ট হলো একটা এসটিএল ফাংশন যেটা অ্যাকচুয়ালি কোনো কিছু কাউন্ট দেয়, কাউন্ট রিটার্ন করে। যেমন আমাদের প্রিন্টএফ ফাংশনটা কি করে, প্রিন্টএফে যদি আমি কোনো একটা ভ্যালু দিই ওটা আর কি স্ক্রিনে প্রিন্ট করে দেয়। তো এইখানে কাইন্ড অফ হলো যে এইচটিএল ফাংশনটা যদি তুমি একটা ভ্যালু, যেমন এস দিছি, এস ডট বিগিন আর এস ডট এন্ড হলো যে এস এর লেন্থ, যে কোথা থেকে শুরু আর কোথা পর্যন্ত শেষ করতে যাচ্ছি। এটা এটা আসলে কোডটা খুব একটা কমপ্লেক্স না। যারা এসটিএল করছে বা এসটিএল একটু ভিডিও টিডিও দেখছে তাদের কাছে এটা খুব একটা কমপ্লেক্স মনে হবে না। আর বাকিটা সম্পূর্ণ জাস্ট ফর লুপ একটা। ভাই এটা অ্যারে দিয়েও তো অনেক সহজভাবে করা যায়, যে 26 লেন্থের একটা অ্যারে নিব, ফ্রিকোয়েন্সি গই না একবার জাস্ট লুপ দিয়ে চালা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ওটা করা যাইতে পারে, ওটা জি মানে ভাই। এটা ম্যাপ দিয়েও করা যাইতে পারে, অনেক কিছু দিয়ে করা যাইতে পারে এটা আর আসলে। কি যারা ভাই এসটিএল করে না তাদের জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট কোড আর কি সহজে যে কোনো ভাবে লেখা গেলে হলো। কোডের লেখা নিয়ে বা ইমপ্লিমেন্টেশন নিয়ে আসলে কোনো মাথা ব্যথা থাকার কথা না, যে কোনো ভাবে করলেই হলো। আর আমি ভাই নেক্সট সেট প্রবলেমে যাব নাকি? হ্যাঁ, সেট বা ম্যাপের ক্ষেত্রে তো মনে হয় কাউন্টের মান এক আর শূন্য ছাড়া কিছু হয় না, তাই না? বুঝলাম না সেট বা সেট আর ম্যাপের ক্ষেত্রে ওইখানে কাউন্টের মান 1 আর 0 ছাড়া কি কিছু হয়? না, তখন তো আমি কাউন্ট দিব না, তখন আর কি অকারেন্স। ম্যাপে যদি আমি নিতাম, ম্যাপে হলো অকারেন্স আমি হিসাব নিকাশ করতাম যে অকারেন্স কয়টা আছে বা কি এরকম করতাম। ম্যাপে একটা ক্যারেক্টার আর একটা ফ্রিকোয়েন্সি আর কি, হ্যাঁ হ্যাঁ, একটা ইন্ট লাগতো, এই দুইটা। ম্যাপে ওই ওইভাবে দুইটা, করতাম। হ্যাঁ ওইভাবে করলে হতো। অথবা যদি অ্যারে নিতাম, আসলে কি ইমপ্লিমেন্টেশন আসলে এই যে যে আমি এখন আগে ব্যাক ব্যাক দিকে কেন যাব আসলে, যখন আমি ম্যাপ শিখে নিব, বা ম্যাপ শেখাটা তো অত একটা কঠিন বিষয় না, ম্যাপ ইজিলি শিখা যায়। বা এগুলা আসলে একদিন 1 ঘন্টার একটা ভিডিও দেখলে সবকিছু শিখে নেওয়া যায়। এগুলোর কারণে ব্যাকডেটেড ভাবে আমি অ্যারেতে ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছি, ওটা কিন্তু আসলে ব্যাকডেটেড ভাবে করা। তো আমি
নতুন প্রবলেমে যাই। ইমপ্লিমেন্টেশন আসলে কোনো একভাবে করা গেলে হলো যে আমাকে একটা জিনিসই লাগতো যে এখানে যে কোনো একটা ক্যারেক্টারের অকারেন্স ডাবল হয়েছে কিনা, 2 অথবা 3 আসলেই যে আমার হলো ইন্টারেস্টিং, এভাবে বলে। আর এটা সাইজ যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে এটা এন স্কোয়ারে অথবা ডাবল লু আমরা চালাইতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে কোনোভাবে ম্যাপ অথবা ফ্রিকোয়েন্সি অ্যারে অথবা আমি যে কাউন্ট ফাংশনটা ইউজ করলাম এই কাউন্ট ফাংশনটা দিয়ে করা যেতে পারে। তো নেক্সট আমরা এখন নেক্সট প্রবলেমে যাই। আশা করি এই প্রবলেমটাতে আর কোনো সমস্যা নাই, আর থাকলেও কিছু করার নাই, আর প্রবলেম অনেকগুলো আছে। আর কেউ যদি খুব একটা কনফিউশন মনে হয় আবার ভিডিওটা দেখতে পারে, আর তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে গ্রুপে জিজ্ঞাসা করতে পারে, কারণ প্রবলেম অনেকগুলো আছে, তো প্রবলেমগুলো শেষ করতে হবে, এটলিস্ট 3টা প্রবলেম সলভ করতে ট্রাই করবো। তো এইখানে এই প্রবলেমটা কেউ কি পড়ছো? আমি বারবার বলছিলাম যে এটলিস্ট প্রবলেমগুলো পড়ে এসে জি ভাই, প্রবলেম। সলভও করছে এটা। হ্যাঁ, বাকিরা? ফার্স্ট কেস করছি সলভ ভাই। হয়েছে ভাইয়া, পরেরটা ভুল শো করছে আমারটা। ওকে, মানে এটলিস্ট ফার্স্ট টেস্ট কেসটা সলভ হয়েছে, বাকিগুলা ভুলশো করতেছিল। বাকিরা কি ট্রাই করছে? ওকে, সমস্যা নাই। তো এই প্রবলেমটা আর কি লিটমাস টেস্ট, মানে প্রবলেমটা দেখেই বোঝা যাচ্ছে যে ক্লাস 8-9 এর হলো, 8 না 9-10-এ মনে হয় আমরা লিটমাস পড়ছিলাম, লিটমাস পেপার নিয়ে পড়াশোনা। তো লিটমাস পেপার কি করে, যে অ্যাসিড অথবা বেস আর কি নির্ণয় করতে সহায়তা করে কোনো একটা জিনিস অ্যাসিড নাকি বেস। আবার লিটমাস পেপার হলো 2 ধরনের হয়ে থাকে, এগুলো আর কি আমরা জানি যে একটা হলো রেড লিটমাস আর একটা হলো ব্লু লিটমাস। তো এগুলাই আর কি এখানে কিছু একটা বলা আছে, যে আমাদেরকে প্রথমে প্রবলেমটা পড়ি যে কি বলছে। ইউ আর গিভেন আইস গিভেন আ লিস্ট অফ অ্যান অ্যাকোয়াস কেমিক্যালস, যে আমাদেরকে অ্যানটা হলো জলীয় দ্রবণ দেওয়া থাকবে, ইচ নোন টু বি এইদার হলো অ্যাসিড, মানে হয় অ্যাসিড হবে অথবা বেস হবে অথবা সল্ট হবে, তিনটার একটা স্টেট হবে, ওয়াটার হবে না। 3টা স্টেটে দিছে যে অ্যাসিড বেস অথবা সল্ট হবে। ইউ হ্যাভ টু প্রুভ দ্য টাইপ অফ, মানে আমাদেরকে প্রত্যেকটা যে কি কি টাইপের জলীয় দ্রবণ এটা আর কি প্রুফ করে দেখাইতে হবে, এবং প্রপারলি প্রুফ করতে হবে, অ্যাজাম্পশন থাকা যাবে না। এইদার আমি ভাবলাম যে যেহেতু এটা অ্যাসিড না, বেস অথবা সল্ট হইতে পারে, এরকম না, আমাদেরকে এটা বেস অথবা সল্ট একবারে পাকাপোক্ত আর কি করতে হবে, পরীক্ষা করে দেখে ওদেরকে জানাইতে হবে। তো এখানে এটা বলছে ইউ হ্যাভ টু প্রুভ দ্য টাইপ অফ ইচ কেমিক্যাল ইউজিং দ্য লিটমাস পেপার। তো আর এখানে বলছে যে 2 ধরনের লিটমাস পেপার পাওয়া যায়। লিটমাস পেপার হলো এক ধরনের রেড, যেটা কি রেড, আমরা এটা জানি যে রেড হলো ব্লু হয়ে যায় যখন হলো বেসে থাকে, আর অন্যান্য ক্ষেত্রে যদি অ্যাসিড অথবা সল্টে থাকে সেক্ষেত্রে কোনো চেঞ্জ আসে না। আর ব্লুর ক্ষেত্রে কি করে, ব্লু হয়ে রেড হয়ে যায় যখন হলো অ্যাসিডের ভিতরে থাকে। এটা খুবই বেসিক জিনিস। এখন কি বলছে যে টু প্রুভ আ কেমিক্যাল টাইপ ইউ মাস্ট টেস্ট ইট ইন এ ওয়ে দ্যাট রুলস আউট আদার পসিবিলিটিস। এটা অলরেডি বলছে যে যে এরকম কোনো সন্দেহ থাকা যাবে না যে হ্যাঁ এটা বেস তো না বাট অ্যাসিড অথবা সল্ট হতে পারে, বা এরকম কোনো কনফিউশন থাকা যাবে না। আমাদেরকে একবার প্রুফ করতেই হবে যে এটা এটাই, এর বাইরে কোনো কিছু হইতে পারে। ইন আনাদার, মানে এখানে আর ওই জিনিসটাই বলছে যে এটা আসলে ইউনিকলি একটা কনফার্ম করতে হবে, এটা either হলো অ্যাসিড বেস অথবা সল্ট। ইউ মে রিইউজ, আমরা একটা পেপার আর কি মাল্টিপল টাইম ইউজ করতে পারি। আসলে যারা লিটমাস পেপার নিয়ে কাজ করেনি তারা হয়তো একটু কনফিউশনে থাকতে পারে, বাট কি হয় লিটমাস পেপারটা সাপোজ আমি অ্যাসিডে আছে, অ্যাসিডে হলো আমি ডুবাই দিলাম, ডুবাই দেওয়ার পরে হলো অ্যাসিড থেকে এটা, মানে অ্যাসিড কি করে, অ্যাসিড অ্যাকচুয়ালি কি করে এখানে আমি বলেছি। অ্যাসিড হলো, নীল লিটমাসকে লাল করে। হ্যাঁ নীল লিটমাসকে লাল করে। সাপোজ অ্যাসিড আমি ঢুকে তা লাল হয়ে গেল, তখন ওইটা কিন্তু আমি আমার ইয়াতে দিয়ে দিতে পারবো, বেসে দিয়ে দিতে পারবো, বেসে দিলে ওটা আবার লাল থেকে নীল হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু অ্যাসিড লিটমাস পেপারের ক্ষেত্রে হয়। আর এটা অ্যাসিড বেস দুইটার জন্যই কাজ করে, উভয় ক্ষেত্রে মনে করো এক স্টেট থেকে আরেক স্টেট থেকে আবার প্রিভিয়াস স্টেটে ফেরত আসে। এটা যারা জানে না এটা তাদের জন্য একটু বললাম। তো এখন ওই জিনিস ওই সিঙ্গেল রিউজের বিষয়টা এইভাবেই কাজ করে, হয়তো অনেকে কনফিউশন থাকে সিঙ্গেল রিউজটা আসলে কি বলছে, যে একটা পেপারকে আমরা চাইলে অল্টারনেটিভ ভাবে ইউজ করতেই থাকতে পারি। এখন ইউ মে রিইউজ আ সিঙ্গেল লিটমাস পেপার মাল্টিপল টাইমস ইভেন অল দ্য সেম কেমিক্যালস, মানে সব
সবগুলা কেমিক্যালি ইউজ করতে হবে, সেম কেমিক্যাল ইউজ করতে হবে। হয় না লিটমাস পেপার চেঞ্জেস কালার, মানে একটা কালার যদি চেঞ্জ হয়, এখানে আসলে ওই জিনিসগুলাই বলছে যে অনেক আর কি কথাবার্তা বলছে, এত কিছু না যাই। তো লাস্টে আসে, লাস্টে বলছে যে ইয়োর টাস্ক ইজ টু কম্পিউট দ্য মিনিমাম টোটাল, যে আমাদেরকে সর্বনিম্ন সর্বনিম্ন যে সংখ্যক আমরা লিটমাস পেপার ব্যবহার করি এবং সবগুলোর অরিজিনাল কি স্টেটে ছিল, যে অ্যাকোয়াসে ওরা একটু অ্যাসিড ছিল নাকি বেস ছিল, এটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে। ইট ডাজেন্ট ম্যাটার হাউ টাইমস, মানে আমরা একটা পেপারকে কতবারই ইউজ করি, এটা আসলে হাউ মেনি টাইমস বলছে যে কতবারই ব্যবহার করি আসলে ম্যাটার করে না। তো এই জিনিসটা এখন কিভাবে করা যাইতে পারে, এই ধরনের প্রবলেমগুলোকে অনেকে অনেক নাম দেয়, যেমন অ্যাডহক প্রবলেম বলে, এটা বলে ওটা বলে। আমি এই ধরনের প্রবলেমগুলোকে বলি হলো ইফ ইলস ল্যাডার প্রবলেম বলে। এই প্রবলেমগুলোতে জেনারেলি অনেকগুলো ইফ ইলস এরকম কিছু একটা লিখতে হয়, সেই জন্য আমি এগুলোকে ইফ ইলস প্রবলেম বলি। ভাই তো অ্যাডহক মানে কি? অ্যাডহক বলতে হলো কোন একটা পার্টিকুলার অ্যালগোরিদম বা পার্টিকুলার টাইপের মধ্যে পড়ে, এরকম কিছু একটা বলে। আর আমি এটাকে বলি, এরকম প্রবলেমগুলোকে ম্যাক্সিমাম সময় বলি ইফ ইলস প্রবলেম, কারণ এই প্রবলেমগুলোর সলিউশন কাইন্ড অফ হয় যে মাল্টিপল টাইম ইফ ইলস। এরকম অনেক প্রবলেম আমরা সলভ করেছি, এখানে জাস্ট ইফ ইলস দিলেই হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় ইফ ইলস এর এত বেশি কমপ্লেক্সিটি চলে আসে যে সলভ করাও ডিফিকাল্ট হয়ে যায় বা পারা যায় না। তো এই ধরনের একটা প্রবলেম হলো এটা, যদি আগে হিন্ট দিয়ে দিলাম যে কেমনে করতে হবে, ইফ ইলস দিয়ে করতে হবে। এখন তারপরে আমরা একটু ইনপুটটা দেখি, ইনপুট অ্যাকচুয়ালি কি দিবে। ইনপুট একটা প্রথমে দিবে যে এন সাইজ, যে স্ট্রিংটার সাইজ কতটুকু, আর দ্বিতীয় হলো যে একটা স্ট্রিং দেওয়া থাকবে। স্ট্রিংটা হলো, স্ট্রিং এর তিনটা ক্যারেক্টার থাকতে পারে, এ বি আর এস। এ তে বোঝাবে অ্যাসিড, বি তে বেস, আর সি তে হলো, এস তে হলো সল্ট। তো এখন আমরা এখানে কিছু টেস্ট কেস দেখি। টেস্ট কেস যেমন ফার্স্ট টেস্ট কেসটাই দেখি, যে এখানে দেওয়া আছে। ফার্স্ট টেস্ট কেসে দেওয়া ছিল যে 5টা ইয়ে দেওয়া আছে। তো n ইকুয়াল টু দেওয়া ছিল 5, আর এ এ এ এ এ। এখন এটার জন্য আমাদেরকে কয়টা লিটমাস পেপার দরকার হইতে পারে? তো প্রথমত অ্যাসিডের জন্য আমাদেরকে কি লিটমাস লাগবে? অ্যাসিডের জন্য লাগবে বি আর বি। তো এখানে হলো রেড, এখান থেকে ব্লু লিটমাস লাগবে। হ্যাঁ, তো এখন কয়টা ব্লু লিটমাস লাগবে? এখন প্রথমত হলো যখন আমাদের এইখানে একটা এইটা হলো একটা জলীয় দ্রবণ, প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে জলীয় দ্রবণ। এটা একটা জলীয় দ্রবণ, এটা একটা জলীয় দ্রবণ, এটা একটা জলীয় দ্রবণ, এটা একটা জলীয় দ্রবণ। এটাকে আমাকে প্রপারলি টেস্ট করতে গেলে অ্যাটলিস্ট একটা ব্লু লিটমাস লাগবেই, একটা ব্লু লিটমাস লাগবেই। ছোটদের বিদে দিলাম যে ব্লু লিটমাস একটা লাগবেই এটাকে প্রপারলি টেস্ট করতে গেলে। আর ব্লু লিটমাস যখন আমি ডুবাবো তখন এটার কালার কি হয়ে যাবে? রেড হয়ে যাবে ব্লু থেকে। আবার এটাকে যখন আমি টেস্ট করতে যাব, এটার জন্য আমাদের অ্যাটলিস্ট একটা ব্লু লিটমাস লাগবে। আবার এটার জন্য একটা ব্লু লিটমাস লাগবে, এটার জন্য লাগবে, এটার জন্য একটা লাগবে। আবার আরেকটা জিনিস দেখো, যে এখানে যে আমি এখানে অ্যাসিডে ডুবানোর পরে এটা ব্লু হয়ে গেল, বাট কোনোভাবে কি এই ব্লুটাকে আমি রিউজ করতে পারবো? এই ব্লু যে লিটমাসটা সেটাকে রিউজ করতে পারবো? করতে পারবো না, কোথাও রিউজ করা যেতে পারে না। এটাকেও রিউজ করা যেতে পারে না। এটা রিউজ করা গেলে কি হইতে পারে, যে পরবর্তীতে আমরা সংখ্যাটা রিডিউস করতে পারতাম, যে একটাকেই আমি রিডিউস করতে পারতাম। বাট এখানে আসলে রিডিউস করার কোনো সম্ভাবনা নাই যে আমি একটা জিনিসকে রিডিউস করবো। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাকে 5টা দ্রবণের জন্য 5টা আর কি আমাকে পেপার লাগছে। সেক্ষেত্রে আমাকে টোটাল আর কি 5টা পেপার লাগবে, 5টা পেপার লাগবে। অন্য আরেকটা আমরা যে টেস্ট কেস দেখি, এখানে টেস্ট কেসগুলো দেখলে হয়তো বা কিছু জিনিস ক্লিয়ার হবে। টেস্ট কেসগুলো যদি প্রপারলি অবজার্ভ না করি তাহলে কিছু জিনিস ধোঁয়াশা থাকে যেতে পারে। যেমন এইখানে বলছে একটা অ্যাসিড আর একটা বেস, তো এখানে প্রথমটার অ্যান্সার হলো 5, আর দ্বিতীয় হচ্ছে একটা অ্যাসিড আর একটা বেস দেওয়া আছে। তাহলে কি হইতে পারে? যদি আমার একটা একটা অ্যাসিড দেওয়া থাকে আর একটা বেস দেওয়া থাকে, তো অ্যাসিডের জন্য আমাদের কি লাগবে? ব্লু লিটমাস লাগবে। আর ব্লু লিটমাস যখন আমি এখানে ডুবাবো, এই দ্রবণের ভিতরে আমি দিয়ে দিলাম ব্লু লিটমাসটা। আর ব্লু লিটমাসটা অ্যাকচুয়ালি দেওয়ার পরে কি হবে? এই পাশ দিয়ে আমাদের একটা রেড কালার হয়ে যাবে, যেহেতু ব্লু থেকে রেড হয়ে যায়। এখান থেকে রেড লিটমাস পেপার বের হবে। এই রেড লিটমাস পেপারটা আবার ওটাই আবার রিউজ করতে হবে, ওটা আবার এখানে দিয়ে দিলাম। এই পাশ দিয়ে আবার আমার এটা ব্লু লিটমাস পেপার আসলো। তো আসলে কি হলো, যে একটা লিটমাস পেপারকে আমি যখন অ্যাসিডে দিলাম ব্লু লিটমাসকে, ওটাই রেড হয়ে গেল। ওটাকে আবার ইউজ করলাম বেসটাকে আমার করার জন্য, চেক করার জন্য।
এবং বেসটাকে চেক করার পরে এটা আবার ব্লু হয়ে গেল। তো একটা লিটমাস পেপার ব্যবহার করেই দুইটা আমি টেস্ট করতে পারলাম। সেক্ষেত্রে এখানে টোটাল আমার লিটমাস পেপার লাগলো হলো একটা। এই টেস্ট কেসটা কেউ বুঝতে পারছেন নাকি এটা আরেকবার বুঝাবো? বুঝতে পারছি ভাই। আর কোনো কনফিউশন আছে এই টেস্ট কেসটা নিয়ে, যে কিভাবে একটা লিটমাস পেপারকে মাল্টিপল টাইম ইউজ করলাম? যে অ্যাসিড ছিল, অ্যাসিডের ভিতরে আমি একটা ব্লু লিটমাস পেপার ডুবাইলাম, ডুবানোর পরে এই অ্যাসিড থেকে ব্লুটা কি হয়ে যাবে, ব্লু লিটমাস পেপার রেড হয়ে যাবে, এটা তো জানি আমরা। আর রেড লিটমাস যে হয়ে গেল, এটাকে আবার ইউজ করতে পারবো আমি বেসের জন্য। বেসে আবার ইউজ করলাম, বেস ইউজ করার পরে এখান থেকে আবার ব্লু লিটমাস পাই গেলাম। তো এখান থেকে দেখা গেল যে আমি একটা লিটমাস পেপার ব্যবহার করে এই অ্যাসিডটাকে টেস্ট করলাম, আবার পরবর্তীতে ওটাই ইউজ করে আবার বেসটাকে টেস্ট করলাম। সেখানে আমাকে টোটাল জাস্ট একটা লিটমাস পেপার দিয়ে দুইটাকে আমি টেস্ট করতে পারলাম। তারপর আর আরো এক দুটা টেস্ট কেস দেখি। যেমন এই টেস্ট কেসটা দেখি যে একটা সল্ট আছে, সল্টের ক্ষেত্রে আমরা কি করি? সাপোজ একটা শুধু সল্ট আছে, এটা সল্ট কিভাবে টেস্ট করতে হবে, এটা হলো সবচেয়ে বড় কোশ্চেন, যে সল্ট আসলে কিভাবে আমরা টেস্ট করতে পারি। কারণ আমি একটা সাপোজ এখানে একটা ব্লু লিটমাস দিলাম, এখানে একটা ব্লু লিটমাস দিলাম, ব্লু লিটমাসটার কালার কি হবে? ব্লুই হবে, কারণ সল্ট কি করে, কোনো কালার চেঞ্জ করে না। করেন। আবার এখানে আবার একটা কি করলাম, রেড রেড লিটমাস দিলাম, রেড দিয়ে আবার কি আসবে এখান থেকে, রেডই আসলো। তো আমাকে লিটমাস করে একটা রেড ব্লু লাগলো, আর একটা কি রেড লাগলো, দুইটা টোটাল লিটমাস পেপার লাগলো। এবং দুইটা যে দিলাম, দুইটা দেওয়ার পরে দেখা গেল যে ওই দুইটাই আবার অক্ষত অবস্থায় পাইলাম, ব্লুটা ব্লু অবস্থায় পাইলাম, রেডটাকে আবার রেড অবস্থায় পেলাম। আসলে লাস্টে কি পাইছে এটা নিয়ে আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হলো যে আমাদের কয়টা লাগছে। একটা সল্ট টেস্ট করার জন্য আমাদের দুইটা লাগছে। এখন বলছিস ভাই একটা দিয়ে কি হবে না? সাপোজ আমার একটা সল্ট ছিল, সেখানে একটা সল্ট জবনের ক্ষেত্রে যদি আমি জাস্ট রেড লিটমাসটাই দিতাম, জাস্ট রেড লিটমাসটা আমি দিলাম, এখানে কি হইতো, যেহেতু রেডটার কোনো কালার চেঞ্জ হইতো না, রেড থেকে রেডই আসতো, তাহলে আমি কি বলতে পারি, এখন এখানে রেড লিটমাস কি অ্যাসিডে লাগে না, রেড লিটমাস লাগে হলো বেসে। তার মানে যদি বেস থাকতো তাহলে তো কালার চেঞ্জ হইতো, তার মানে এই যে জলীয় দ্রবণটা ছিল এটা আসলে অ্যাটলিস্ট বেস না, এইদার এটা হইতে পারে হলো যে এটা হইতে পারে অ্যাসিড অথবা সল্ট। অ্যাসিড অথবা হলো সল্ট। কারণ এটা যে অ্যাসিড না, এটাকে টেস্ট করার জন্য আমাকে আবার দিতে হচ্ছে কি, আবার এখন ব্লু লিটমাস দিতে হচ্ছে। যখন আমি ব্লু লিটমাস দিলাম, তারপর আমার এখান থেকে বের হয়ে আসলো কি, যে ব্লু লিটমাসের পর ব্লু আসলো। তার মানে যদি এখানে এটা অ্যাসিড হইতো তাহলে এই কেসটা কখনোই দাঁড়াইতো না, তাহলে এখানে শুধু সল্টই থাকতো। এইভাবে আর কি, যে একটা সল্টের ক্ষেত্রে এইভাবে আমরা টেস্ট করতে পারি। তো আর আরো কিছু একটা টেস্ট কেস দেখি। এখানে টেস্ট কেস যেহেতু আমি বললাম এগুলো ইফ ইলস রিলেটেড প্রবলেমে টেস্ট কেসগুলো অনেক বেশি অবজার্ভ করতে হয়। এই প্রবলেমগুলোতে জাস্ট টেস্ট কেস অনেকগুলো অবজার্ভ করলেই বোঝা যায় যে কিভাবে করা যেতে পারে। তো এইটা একটা ইন্টারেস্টিং BA বেসটাতে আসলে খুবই ইন্টারেস্টিং মনে হইতেছে যে এইটা আসলে কিভাবে হইতে হবে, যে BA এটা অ্যাকচুয়ালি কিভাবে করা যেতে পারে। দেখো এখানে আমরা আসলে অর্ডার অ্যাকচুয়ালি ম্যাটার করে না, আমরা যে কোনো একটাকে আগে টেস্ট করতে পারি। এখানে যেমন BA আছে বা SA থাকলেও সমস্যা নেই, আমরা যে কোনো যেমন এখানে অর্ডারে অনেক কাছে মনে হইতে হবে যে আমাদের হয়তো বা বেসটাকে আগে টেস্ট করতে হবে, বা আগে হয়তো বা অ্যাসিডটাকে টেস্ট করতে হবে, অথবা সল্ট যদি সল্ট সামনে থাকতো সল্টকে টেস্ট করতে হবে না, এরকম কোনো কিছু না। এটা আসলে কনফিউশন থাকতে পারে। তো আমরা যে কোনো একটাকে আগে টেস্ট করলেই হয়ে যাবে। তো আমি প্রথমে টেস্ট করার চেষ্টা করতেছি যে বেসটাকে আমরা টেস্ট করবো। বেসের জন্য আমরা কি ইউজ করতে পারি, যে তো আর এখানে আরেকটা জিনিস, যে ভাই আপনি কিভাবে আগে শিওর হয়ে গেলেন যে আমাদেরকে এটা বেস, এবং বেসের জন্য আমি যদি আগে থেকেই শিওর হয়ে যাই যে এটা বেস এবং এটার জন্য আমি রেড লিটমাস ইউজ করবো। অ্যাকচুয়ালি যেহেতু মিনিমাম বলছে না, মিনিমামের ক্ষেত্রে আমি অ্যাজাম্পশন নিয়েই নিতে পারি যে আমি সবসময় যেটা দরকার সেটাই ইউজ করবো। এটা কাইন্ড অফ এইভাবেই কাজ করে, যে আমি আসলে এখানে একটা জিনিস কি, এটাকে টেস্ট করার জন্য অবভিয়াসলি একটা রেড লিটমাস দরকার, আমি প্রথমে রেড লিটমাসই ইউজ করবো। আমি ভুলেও এখানে আর কি একটা যে আগে প্রথমে আমি অন্য লিটমাস নিলাম, নেওয়ার পরে আমরা মানে সাপোজ আমি ব্লু নিলাম, ব্লু নিয়ে প্রথমে চেক করলাম যে ব্লুটা নষ্ট হয়ে গেল। সাপোজ একটা যদি ব্লু থাকতো, এটা একটা কনফিউশন থাকতে পারে, একটা ব্লুর ক্ষেত্রে কি হইতে পারে, এই কনফিউশনটা দূর করে দিই। যে এখন ভাই আপনি ডিরে এখানে কি ইউজ করতেছেন, এখানে ডিরে আমি রেড ইউজ করতেছি, রেড ইউজ করে আমি এটা মানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, রেড থেকে ব্লু হয়ে যাচ্ছে। কিন্তু ভাই আমি যদি প্রথমে এখানে
ব্লু ইউজ করতাম, ব্লু ইউজ করার পরে ব্লুই থাকে যাইতো, ব্লু ইউজ করার পর ব্লু থাকে যাইতো, তারপর আমি রেড ইউজ করতাম, তাহলে তো আমার এখানে টোটাল 2টা লাগতো। বাট যেহেতু মিনিমামের ক্ষেত্রে মিনিমাম বলছে, সেক্ষেত্রে আমি সবসময় অপটিমাম সিনারিওটা চিন্তা করব, যে আমরা এখানে হইতে পারে বা এমন কিছু সিনারিও আছে যেটাতে হয়তো ম্যাক্সিমাম চলে যাচ্ছে, সেটা চিন্তা করবো না, সবসময় মিনিমাম, যে আমরা যেটা নিব ওটাই হয়তো বা অপটিমাম সলিউশন, কাইন্ড অফ গ্রিডির মতো করে, যে আমরা গ্রিডির মতো করে চিন্তা করি যে যেটা নিব সেটাই হয়তো বা বেস্ট, এরকমটা। এই কনফিউশনটা যেন না থাকে যে ভাই এখানে তো আমি হয়তো অন্য আরেকটা ইউজ করতে পারতাম, যেটা আসলে আমার কোনো কাজে লাগতো না, বা ওটা আমি ইউজ করে ফেলছি বলে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা ডিলেট হইতেছে না। তো এখানে বেসের ক্ষেত্রে কি, প্রথমে আমি মনে করো রেড ইউজ করলাম, রেড ইউজ করার পরে এখান থেকে একটা কি আসতো, ব্লু আসতো। এই ব্লুটাকে আবার কি কাজে ইউজ করা যাইতে পারে, এই প্রথমত হলো রেডটাকে আমি কি কি কথায় কথা ইউজ করতে পারি সেটা আমি বলি। যে রেডটাকে প্রথমে আমি ইউজ করব হলো এইখানে ইউজ করবো, এই সেটা wait, আমি আসলে ড্রয়িং অ্যাপটাতে নতুন, আমি কোনো অনেক ডিফিকাল্ট কাজ হয়। আমি আরেকটু সিনারিওটা দেখাচ্ছি আসলে এটার ক্ষেত্রে অপটিমাল সলিউশন কিভাবে আমি বের করব, যে বি এ সাপোজ আমি যে কোনো একটা লিটমাস নিলাম, ব্লু লিটমাসই নিলাম, আছে একটা সিঙ্গেল ব্লু লিটমাস নিলাম। কারণ ব্লু লিটমাস কি করবো, আমি সবগুলো দিয়ে ইউজ করার চেষ্টা করবো। তো সবগুলোর আগে, তো এখন যেহেতু আমি বলছি সবসময় আমি অপটিমাল সলিউশনের দিকে চিন্তা করছি, যেহেতু মিনিমাম বলছে, একবারে বেস্ট কেস সিনারিওটা আমি চিন্তা করবো, যে আমি প্রথমে এই সল্ট দুইটা দিয়ে ব্লুটা ইউজ করলাম, এই সল্ট দুইটা দিয়ে ব্লুটা ইউজ করলাম, ব্লু ইউজ করার পরে দুইটা দিয়ে কালার চেঞ্জ হবে না, দুইটাতেই কালার ব্লু থেকে এখানে যদি ব্লু ইউজ করি, এখানে ব্লু ইউজ করি, সাপোজ প্রথমে এখানে ব্লু ইউজ করলাম, ব্লু ইউজ করার পর এখান থেকে আসলে ব্লুই বের হইলো। তো এখানে এই ব্লুটাকে আবার আমি এখানে, এই ব্লুটাকে আবার এখানে আমি অ্যাপয়েন্ট করলাম, একে ইউজ করলাম, এখান থেকে আবার কি এই ব্লুই বের হইলো। তো এই দুইটা ঘটনা পরে আমি জানতে পারলাম যে যেহেতু আমি ব্লু লিটমাস ইউজ করছি, সাপোজ আমি এখানে অলরেডি ব্লু লিটমাস ইউজ করছি, তাহলে এই দুইটা আর কি হইতে পারে না, এই দুইটা আর ব্লু ব্লু কি করে, যে অ্যাসিডের সাথে কাজ করে, তাহলে এই দুইটা আর অ্যাসিড অ্যাটলিস্ট হইতে পারে না, ইদার বেস হবে অথবা হলো সল্ট হবে। এই দুইটার ক্ষেত্রে সিনারি হলো ইদার বেস হবে অথবা হলো সল্ট হবে। তো এই এই এখন কিন্তু আমি দুইটাতে ইউজ করার পর আমার কাছে হলো ব্লু লিটমাস থাকলো, ব্লু লিটমাস হলো এটাতে অ্যাসাইন করলাম এই জায়গায় অ্যাসিডে, অ্যাসিডে অ্যাসাইন করার পরে দেখা গেল যে এখান থেকে কালার চেঞ্জ করলো, কালার চেঞ্জ করার পরে আমার আসলো কি, কালার সাপোজ আসলো এখানে, সাপোজ তো বলবো না, এখান থেকে আসলে রেড কালার, রেড কালার আসবে, তখন রেড কালার আসলো, রেড কালার আসার পরে এই রেড কালারটাকে আবার এই দুটাতে টেস্ট করতে পারবো, এই দুটাতে আমি টেস্ট করবো। এখন এই রেড কালার দিয়ে, এই রেড লিটমাস দিয়ে যদি টেস্ট করি, তখন দেখা যাবে এই বেসটা, এটাও বেস হবে না, এখান থেকে যেহেতু এটা বেস না সল্ট, সেক্ষেত্রে এই বেসটা কাটা পড়ে যাবে, এবং রেড লিটমাস দিয়ে আবার রেড লিটমাসে ফেরত পাবো, তারপর ওটা আবার এখানে ইউজ করবো, এখানে ইউজ করার পর রেড লিটমাস থেকে আবার রেড লিটমাসে আমি ফেরত পাবো, পাওয়ার পরে তাহলে বেস, এটাও বেস হইলো না, এটাও বেস হইলো না, তাহলে আমার কাছে আবার দিন শেষে দেখা যাবে যে একটা রেড লিটমাসই পড়ে আছে। এই রেড লিটমাসটা আবার আমি এখানে ইউজ করব, এখানে ইউজ করার পরে, এখানে ইউজ করার পরে আমার দেখা যাবে যে একটা জাস্ট একটা ইউজ করেই, যে এই রেড লিটমাসটা ইউজ করেই ব্লু হয়ে গেছে। তো দিন শেষে আমি একটা ব্লু লিটমাস নিয়েছিলাম, ব্লু লিটমাস নিয়ে ওটাকেই ঘুরায় পেঁচায় ইউজ করে দেখা যাচ্ছে যে আমার ওটাই অবশিষ্ট থাকতেছে, এবং একটা দিয়ে সবগুলোকে মোটামুটি প্রপারলি আইডেন্টিফাই করতেছে। যেমন এখানে আমি আইডেন্টিফাই করলাম, এখানে যখন আমি ব্লু লিটমাস দিলাম এটা রেড হয়ে গেল, আবার এইখানে এই সল্টের এখান থেকে আমি রেড লিটমাসটা পাই, এটাকে আবার বেসের এখানে দিলাম, এটাকে প্রপারলি আইডেন্টিফাই করলাম। আবার সল্টে যে দুইটা টেস্ট কেস, মানে দুইটা সিনারিও হইতো, দুইটা সিনারিওকে আলাদা আলাদাভাবে আমি ক্ল্যারিফাই করলাম, যে আসলে প্রথমে দেখলাম যেটা অ্যাসিড না, পরে দেখলাম যেটা আসলে বেস না। এইভাবে ওভারঅল হলো আমি জাস্ট একটা একটা ব্লু লিটমাস ইউজ করে সম্পূর্ণটাকে টেস্ট করলাম। এইখানে আমি ওভারঅল একটা রেড লিটমাস ইউজ করে সম্পূর্ণটাকে টেস্ট করতে পারতাম, বাট ব্লু রেড এটা আসলে ম্যাটার করে না, কারণ হলো যে ওভারঅল আমি একটা লিটমাস পেপারই ব্যবহার করছি। এই ঘটনাটা কি বুঝতে পারছো, বা কারো কোনো কনফিউশন আছে এই ঘটনাটাতে?
যে একটা লিটমাস দিয়ে 4টা কিভাবে আমি টেস্ট করলাম। ভাই বুঝতে পারছি। বাকিরা আসলে ড্রয়িং অনেক খারাপ হয়েছে, ড্রয়িং এর দিকে না গেলে একটু কথাতে মনোযোগী গেলে ভালো হয়। ঠিক আছে, যদি আমরা এটা বুঝে থাকি, আরো কোনো টেস্ট কেস আছে কিনা যেটা দিয়ে আমরা আসলে টেস্ট করে দেখতে পারি। তো এখানে এইরকম একটা টেস্ট কেস আছে যেটার জন্য একটা লাগতেছে, আর এইখানে আরেকটা টেস্ট কেস আছে যেটার জন্য এটা টেস্ট কেস দেখলাম এস এস পিবি, এটার জন্য দুইটা লাগতেছে। এটার জন্য দুইটা কিভাবে লাগতেছে এটা আমরা শর্ট একটু দেখার চেষ্টা করি। এস এস পি পি। তো সাপোজ আমি প্রথমে একটা রেড লিটমাস নিলাম, রেড লিটমাস নেওয়ার পরে রেডটা হলো এই সল্টে দিলাম, এই রেডটা এই সল্টে দিলাম। এই সল্ট থেকে আমি যদি দিই এখানে একটা রেডি পাবো, ওইটাই আবার এখানে ইউজ করলাম, এখান থেকে আবার আমি রেডি পেলাম। তো রেড রেড পাওয়ার পরে আমার এখান থেকে দুটা জিনিস মোটামুটি ক্লিয়ার, যেহেতু আমি রেড লিটমাস ইউজ করছি যে এই দুটো অ্যাটলিস্ট যে সল্ট হইতে পারে, আর বেস তো হবে না, সেক্ষেত্রে অ্যাসিড হইতে পারে। এটার ক্ষেত্রেও তো দেখলাম যে হয়তো সল্ট হইতে পারে অথবা অ্যাসিড হইতে পারে। এই লিটমাসটাই আবার আমি যদি এইখানে অ্যাসাইন করে দিই, এখানে অ্যাসাইন করে দিই, সেক্ষেত্রে আবার রেড কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। এই ব্লু লিটমাসটাকে আবার যদি এখানে অ্যাসাইন করি, তারপর এখানে অ্যাসাইন করার পর তো চেঞ্জ হবে না, এখানে অ্যাসাইন করার পরও চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমি প্রপারলি আইডেন্টিফাই করলাম যে এটা আসলে অ্যাসিড না, অ্যাসিড না, মানে এই দুইটা সল্ট। এবং এটাও টেস্ট করছি। করার পরে আসলে একটা কনফিউশন তৈরি হয়েছে, আমি উল্টা করে করলাম না। ঠিক আছে ভাই, একটা তো হয়ে গেছে, আর একটা লাগবে। আর একটা এই বিতে, পরবর্তী বিতে টেস্ট করলে দিব। ওকে ওকে, একটা দিয়ে মোটামুটি সবগুলাই মানে একটা দিয়ে অ্যাটলিস্ট একটা ইউজ করছি, যেটা দিয়ে আমি মোটামুটি এই সবগুলাকে ইউজ করা শেষ। এবং দিন শেষে আমার কাছে একটা ব্লু লিটমাসে এই ব্লু লিটমাসটা অবশিষ্ট আছে। বাট ব্লু লিটমাস দিয়ে কি আমি আর বেসটাকে টেস্ট করতে পারবো? ব্লু লিটমাস দিয়ে বেসটাকে টেস্ট করা যাবে না, কারণ ব্লুকে এখানে ব্লুই আসবে। সেক্ষেত্রে একটা আলাদা আমার আরেকটা রেড লিটমাস লাগবে, যেটা আর কি ব্লুতে দিতে হবে, ইয়া বেসে দিতে হবে, বেসে দিলে এটা আর কি ব্লু আসবে। তো এইখানে প্রথমে আমি একটা রেড লিটমাস নিয়েছিলাম যেটা দিয়ে তিনটা টেস্ট করছি। পরে আমাকে আরেকটা রেড লিটমাস লাগছে, যেটা দিয়ে আর কি আমাকে এই বেসটাকে টেস্ট করতে হয়েছে। তো এইখানে যদি সব জিনিসগুলো একটু সাম আপ করি যে কি কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হলো, আমি এই টেস্ট কেসগুলোই দেখাই, টেস্ট কেসগুলোতে কি কি ছিল এটা সাম আপ। যে যখন কখনো যে একটা অ্যাসিড এবং একটা বেস থাকবে, একটা অ্যাসিড এবং একটা বেস যখন থাকে, তখন বা মানে অ্যাসিড বেস অন্ততপক্ষে একটা করে উপস্থিত থাকবে, তখন আমাদের একটা জাস্ট একটা পেপার দিয়েই মানে সমস্ত জিনিসটাকে টেস্ট করা সম্ভব। যেমন এটার ক্ষেত্রেও সেম জিনিস। আর যখন আমাদের সল্ট, শুধু সল্ট থাকে, সল্টকে টেস্ট করার জন্য, শুধু একটা সল্টকে টেস্ট করার জন্য আমাদেরকে দুইটা আর কি লিটমাস পেপার লাগে। আর এটা আবার আরেকটা জিনিসের জেনারেলাইজেশনে গেলে যে একটা লিটমাস, একটা না, আমি যদি 1000টাও সল্ট নেই এভাবে, সবার জন্য জাস্ট দুইটা হইলেই হয়ে যাবে। একটা হলো ব্লু লিটমাস, একটা হলো রেড লিটমাস। এইখানে প্রথমে অ্যাসাইন করবো, এখানে অ্যাসাইন করবো, এটাকে টেস্ট করার পরে এখান থেকে একটা ব্লু বের হবে, এখানে একটা রেড হবে, এই দুটাকে আবার এখানে অ্যাসাইন করবো, এখান থেকে একটা হলো ব্লু বের হবে আর একটা রেড বের হবে। তো দেখা যাবে যে জাস্ট দুইটা দিয়ে আমি সবগুলাকে টেস্ট করতে পারতেছি, সবগুলাকে মানে সবগুলা সলভকে আর কি টেস্ট করে আমি দেখাইতে পারতেছি যে দুইটা দিয়ে সলভ করা যাচ্ছে। তো এই প্রবলেমটাকে আরেকটু জেনারেলাইজেশনে নিয়ে আসলে আসলে যে প্রথম কথা হলো অ্যাসিড আর বেস কয়টা আছে এই জিনিসটা আসলে কাউন্ট করে নিলে ভালো হয়, অ্যাসিড বেস এবং সল্ট কয়টা আছে। তাহলে আমাদের আসলে সলভ করতে প্রবলেমটা একটু সুবিধা হবে, যে অ্যাসিড বেস কয়টা আছে অথবা অ্যাসিড বেস আছে কি নাই, এই জিনিসগুলো যদি আমরা চেক করে নিই তাহলে কিভাবে সলভ করে দেয়, তাহলে আমরা দেখাচ্ছি যে এটা এইভাবে সলভ করা যেতে পারে। যে প্রথমে হলো আমি একটা তিনটা অ্যাসিডের একটা ভ্যারিয়েবল অ্যাসিড, এখানে রাখলাম হলো বেস বিতে, আর সিতে রাখলাম সাপোজ সল্ট, অথবা এসে রাখলাম সল্ট। এসে হলো সল্ট, যে কয়টা অ্যাসিড আছে, কয়টা বেস আছে, কয়টা সল্ট আছে, অথবা অ্যাসিড বেস সল্ট আছে কিনা। তার এই জিনিসগুলো যদি আমি ইয়া করে নেই, হিসাব করে নেই, তাহলে তারপরে এই তিনটা ভ্যারিয়েবল আছে না, তিনটা ভ্যারিয়েবল দিয়ে 2 টু দি পাওয়ার n, এখানে n এর সংখ্যা কত, n ইকুয়াল টু 3 না,
n equal to 3 মানে 8টা যে সিনারিও হইতে পারে, 8টা আলাদা আলাদা সিনারিও হইতে পারে, যেটার জন্য আমাকে সলভ করতে হবে যে কিভাবে সলভ করা যেতে পারে। যেমন 8টা সিনারিও কিরকম হবে, যে প্রথমত অ্যাসিডও আছে, বেসও আছে এবং সল্টও আছে। এটা যদি আমি দেই যে অ্যাসিড, বেস এন্ড সল্ট, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাসিড আছে, বেস আছে, বাট সল্ট, কোনো সল্ট নাই। আবার দেখা যাবে যে অ্যাসিড আছে, বেস নাই, বাট সল্ট আছে। তারপরে এটা আসলে কাইন্ড অফ হলো ওই বাইনারির ইয়ার মতো, এটা আমরা সবাই অলরেডি দেখছি এভাবে জিরো 0 1 0 0 0, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 8টা টোটাল সিনারিও হইতে পারে। যে কখন আমার অ্যাসিড বেস তিনটাই আছে, অ্যাসিড বেস সল্ট, কখনো অ্যাসিড বেস থাকতে পারে, আবার দেখা যায় অ্যাসিড আর সল্ট থাকতে পারে, তারপরে অ্যাসিড আর শুধু অ্যাসিড একাই থাকতে পারে। তো একবার দেখা যাবে যে বেস আর সল্ট আছে, একবার দেখা যাবে শুধু বেস আছে, একবার দেখা যাবে শুধু সল্ট আছে, আর একবার দেখা যাবে যে তিনটাই নাই। তো এই জাস্ট এইভাবে যদি আমরা চিন্তা করি না, এই হলো 8টা সিনারিওকে, এখন আমাদেরকে প্রবলেমটা সলভ করতে অনেক সুবিধা হবে। তো আমরা কি বলছি, যখন অ্যাসিড বেস অথবা সল্ট কোনো কিছুই থাকবে না, সাপোজ স্ট্রিং, একটা স্ট্রিং আছে, স্ট্রিংটা অন্য কিছু দিয়ে বসে, সাপোজ একটা স্ট্রিং টি আছে, টি এর ভিতরে কোনো কিছুই নেই, তার মানে টিতে অ্যাসিড বেস এবং সল্টের কাউন্ট কি 0 0 0, তিনটাই 0। এখানে আসলে 1 দিয়ে বুঝাইছে, অ্যাকচুয়াল ভ্যালুটা বুঝাইনি, বুঝাইছি হলো যে ওই জিনিসটা আছে, যে অ্যাসিড আছে, অ্যাসিডের কয়টা আছে ওটা আসলে ম্যাটার করে না, যখন কয়টা আছে ওটা কিভাবে সলভ করবো এটা আমরা দেখতেছি, বা এখানে আর কি সল্ট কয়টা আছে এটা আমরা দেখবো, যে আসলে সল্ট একটা থাকলে কিভাবে সলভ করা যায়, সল্ট 10টা থাকলে কিভাবে সলভ করা যায়, এটা আসলে দেখবো। তো এখানে যখন তিনটায় 0 0 হয়ে আছে, তার মানে স্ট্রিংটা ফাঁকা, কোনো কাউন্টই নেই অ্যাসিড বেস এবং সল্টের ক্ষেত্রে। তো এই সিনারিওটা হয়তো বা নাও এরাইজ হইতে পারে, বাট এটা হবে না ভাই, হ্যাঁ কারণ 1 অ্যাট আছে, লিস্ট 1 আছে। তো এই জিনিসটা আসলে আমরা কনসিডারেশনে আনবো না, এটা আসলে দরকার নাই, বাট আমি দেখতেছি যে 8টা সিনারিও কি কি হইতে পারে। একটা সিনারিও হইতে পারে কি, যে অ্যাসিড এবং বেস নাই, শুধু সল্ট আছে। যদি অ্যাসিড বেস না থাকে, শুধু সল্ট থাকে, তাহলে কি, আমরা একটু আগে দেখলাম যে সল্ট একটা থাকুক, একটা সল্ট থাকুক, অথবা 100টা সল্ট থাকুক, টেস্ট করার জন্য একটা ব্লু লিটমাস লাগবে, একটা রেড লিটমাস লাগবে, এর বাইরে কোনো কিছুই লাগবে না। তো এই সিনারিওর জন্য কি হবে, এই সিনারিওর জন্য ডিরেক্ট অ্যান্সার হবে যে 2 হবে, এই সিনারিওর জন্য ডিরেক্ট অ্যান্সার হবে 2। আর একটা পরে আরেকটা সিনারিও হইতে পারে, সেটা হলো যে শুধু বেস আছে, অ্যাসিডও নাই এবং সল্টও নেই, সেক্ষেত্রে কি হইতে পারে। তো এরকম একটা সিমিলার সিনারিও আমরা দেখছি, সিমিলার সিনারিও দেখাই, যে প্রথম সিনারিওটা দেখো, এখানে শুধু অ্যাসিড আছে, শুধু এখানে অ্যাসিড আছে, বাট সল্টও নাই, বেসও নাই, সেক্ষেত্রে কি হয়েছে, 5টা অ্যাসিড আছে, 5টার জন্য আমাদের 5টা লাগছে। সেক্ষেত্রে আমাদের যদি শুধু বেস থাকে এবং জয়টা বেস থাকবে, এখানে এখানে যদি n সংখ্যক বেস থাকে, মানে জয়টা বেস থাকে, মানে আমি বেসের কাউন্ট কি, এটাকে ধরলাম যে এখানে একটা নাম্বার থাকতো, এটা হলো বেসের যে কাউন্ট। এই স্টার্ট করতেছে ভাই ভাই দাঁড়া, হুম বুঝতেছে না, পেনটা ডিস্টার্ব করতেছে কেন। ওকে, এইখানে এই ক্ষেত্রে যেহেতু আমি অলরেডি দেখছি, যখন শুধু অ্যাসিড বা অথবা বেস থাকবে, সেক্ষেত্রে জয়টা অ্যাসিড থাকবে অথবা জয়টা বেস থাকবে, ওই কাউন্ট সংখ্যক হলো ওটাই কাউন্টটাই অ্যান্সার হয়ে যাবে। সেক্ষেত্রে বি সংখ্যক বেস যদি থাকে, তাহলে বি, সরি এটা তো confusion, এটা তো সল্টের ক্ষেত্রে তো 2 হবে। এখানে হলো বেসের ক্ষেত্রে, যে বেস জয়টা থাকে, বেস হলো যদি বি সংখ্যক থাকে, বি হবে অ্যান্সার। এখন যখন একটা বেস থাকবে আরেকটা সল্ট থাকবে, তখন অ্যান্সার কি হবে। এখন আমরা দেখছি যে এই সিনারিওটা,
এই সিনারিওটা দেখছি যে একটা দুইটা দুইটা ছিল হলো দুইটা ছিল সল্ট আর দুইটা ছিল বেস। এক্ষেত্রে টোটাল কটা লাগছে? টোটাল লাগছে হলো দুইটা লাগছে। দুইটা এখন দুইটা সল্ট এবং দুইটা বেসের জন্য টোটাল লাগছে দুইটা। আমি বলতেছি এইটার জন্য কটা লাগবে? এটার জন্য লাগবে যে জয়টা হলো শুধু যদি সল্টের সাথে শুধু অ্যাসিড অথবা শুধু বেস থাকে, তাহলে হলো অ্যাসিডের যে কাউন্টটা আছে অথবা বেসের যে কাউন্টটা আছে, এক্ষেত্রে কি বেস আছে, বেসের কাউন্টের সাথে এক যোগ করতে হবে। আর এটা কিভাবে এটা যদি আমি একটু দেখাই, এটা ঠিক এভাবে হয় যে সাপোজ একটা সল্ট আছে, দুইটা সল্ট আছে, একটা দুই বেস, তিনটা চারটা পাঁচ, মানে চারটা বেস আছে আর এখানে হলো সল্ট আছে হলো দুইটা। তো এই প্রথমে সাপোজ একটা হলো একটা কি লাগবে, রেড লিটমাস নিব। রেড লিটমাস দিয়ে আমি সবগুলাতে টেস্ট করব। তো এখানে থাকবে শুধু, এখানে অ্যাসিড পার্ট থাকবে আর এখানে হলো, এখানে আরেকটা সল্টও নিতে পারে, অথবা চারটা সল্টই নিলাম। আর একটা রেড লিটমাস দিয়ে সবগুলাতে ডুবাবো। সবগুলাতে ডুবানোর পর দেখবো সবগুলা হয়তো অ্যাসিড হবে অথবা সল্ট হবে, অ্যাসিড হবে অথবা সল্ট হবে, এরকম প্রত্যেকটা দেখা যাবে অ্যাসিড হবে অথবা সল্ট হবে। তারপরে এই সেম রেড লিটমাসটা যখন এখানে ডুবাবো, এখানে ডুবানোর পরে এটা কি আসবে, ব্লু লিটমাস আসবে। এই ব্লু লিটমাসটা যখন আবার এই সবগুলা সল্টেই ডুবাবো, তখন আর কিন্তু আমি এই সল্টগুলো যে অ্যাকচুয়ালি সল্ট, অ্যাসিড যে না, সেটা আর কি আমি করতে পারবো, কন্ট্রাডিকশনের মধ্যে প্রমাণ করতে পারবো এটা জাস্ট শুধু সল্ট, এটা আর কি অ্যাসিড না। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমার এই এস আসলে যত বড়ই হোক, এস যতগুলাই থাকুক না কেন, এস কে জাস্ট একটা এক্সট্রা বেসের থেকে, যটা বেস নিছি, হ্যাঁ, বা বেসের জন্য কত রেড লিটমাস লাগবে, যটা রেড লিটমাস লাগবে তার থেকে একটা এক্সট্রা যদি আমি একটা এক্সট্রা লিটমাস নেই, যেটা অ্যাকচুয়ালি ব্লু লিটমাস নিব, সেটা নিলেই হয়ে যায়, টেস্ট প্রপারলি টেস্ট হয়েছে। এটা হলো অ্যান্সার। ঠিক একইভাবে আর এটা কি শুধু অ্যাসিড আছে, শুধু অ্যাসিড থাকলে আমি বলছি যে অ্যাসিডে যেটা কাউন্ট হবে সেটাই হবে অ্যান্সার। আর এখানে কি আছে, অ্যাসিড আছে আর সল্ট আছে, এক্ষেত্রে ঠিক একইভাবে যে অ্যাসিডের কাউন্টের সাথে এক যোগ করতে হবে। এখন অ্যাসিড আর বেস আছে, আমি একটা যাতে টেস্ট কেসে দেখাইছিলাম যে একটা অ্যাসিড বেস অ্যাসিড বেস অ্যাসিড এরকম যদি একটা থাকে, সেক্ষেত্রে একটা লিটমাস পেপার দিয়েই হয়ে যায়। আর অ্যাসিড বেস থাকলে যদি একটা লিটমাস লাগে, এখানে সল্ট আসলে ম্যাটার করে না, একটা লিটমাস দিয়ে হয়ে যায়। তো দেখা গেল দিন শেষে অ্যান্সার গুলো এরকম আসলো যে এরকম টাইপ একটা এখন এই জিনিসটাকে যদি আমি কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি, প্রত্যেকটা সিনারিও আলাদা আলাদা করে, তাহলেই হয়ে যাবে। আবার এখানে কি করা যায়, দুই তিনটা সিনারিও দেখা গেছে কাইন্ড অফ একই রকম, ওই সিনারিওকে কাইন্ড অফ মার্চ করা যেতে পারে, মার্চ করে আমি একখানে লিখতে পারি। যেমন যখন দেখবো যে মিনিমাম একটা অ্যাসিড অথবা একটা বেস থাকবে, তখন আমরা ডিরেক্ট ওয়ান লিখে দিব, ওয়ান অ্যান্সার হয়ে যাবে। এখানে আসলে সল্টের কাউন্টটা, তো এই দুইটা সিনারিওকে একটা হিসেবে মার্চ করতে পারি। অথবা যখন শুধু থাকবে, অ্যাসিড থাকবে অথবা শুধু বেস থাকবে, এই দুইটা সিনারিওকে একটা হিসেবে মার্চ করতে পারি। আমি জাস্ট ইফ এলস স্টেটমেন্টে যেন 8টা বা 7টা ইফ এলস লিখতে না হয়, সেটার জন্য এই মার্চটা করতেছি। কেউ যদি চায় যে সে 7টা ইফ এলস লিখবে পারতে, আরে চলে গেছে নাসির ভাই, আপনি বলবেন না যে শেষ হয়ে গেছে? স্যার ক্লাস নিতে হবে না কি বাপ বাপ পরশ কোলাবেন, বুঝে কি বুঝে না তার কোনো ঠিক না গেল। শুধু সল্ট থাকে, সেক্ষেত্রে এই সিনারিওটা যদি সল্ট আছে, সেক্ষেত্রে অ্যান্সার 2 হয়ে যাবে, সল্ট করা থাকতেছে ওটা ম্যাটার করে না। আর শুধু শুধু অ্যাসিড থাকলো, আর শুধু এখানে যেমন শুধু অ্যাসিড আছে আর এখানে শুধু বেস আছে, শুধু অ্যাসিড আর শুধু বেস থাকলে অ্যাসিডের কাউন্ট অথবা বেসের কাউন্ট হবে। আর অ্যাসিডের সাথে সল্ট আর বেসের সাথে যদি সল্ট থাকে, অ্যাসিড কাউন্ট +1 অথবা বেস কাউন্ট +1, এরকম কিছুই হবে কোডটা। তো এটা আসলে আমরা কোডটা দেখলে তো লাগে না ভাই, কোনো বেস কাউন্ট বা অ্যাসিড কাউন্ট ধরলেই হয়ে যায় সম্ভবত। ওকে, +1 লাগে না ভাইয়া জি ভাই, আমি নিজে একটু দেখি আমি কি করছিলাম করে। আমি ওই যে ওটা বুঝি নাই, চারটা এস আর চারটা বি থাকলে B+1 কেন, বি হওয়ার কথা না?
জি ভাই, এটা ও বি হবে, এটা হচ্ছে A+1 হইব না, ওকে B+1 ওকে হইব ওকে, না। এটা বললে হয় না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখি একটু। আমি অ্যাকচুয়ালি কোড করার সময় তো আর এত কিছু চিন্তা করি না, আমি ডিরেক্টলি কোড লিখছিলাম। কি করছিলাম আপনি? যেমন ভাই 4 নাম্বারটাই দেখেন, তাইলে 4 নাম্বার কি ইয়াটা প্রথম দেওয়া আছে, ওটা 2টা সল্ট আর 2টা বেস, হ্যাঁ অ্যান্সার ওখানে, 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আসলে কনফিউশন তৈরি করছে। এটা জাস্ট B+1 হবে, জাস্ট এখানে বি হইলে হয়ে যাবে অথবা এ এ হইলেই হইলে হয়ে যাবে, এখানে আসলে +1 এর দরকার নেই। এটা +1 কেন বলছিলাম, তো এখানে জাস্ট অ্যাসিড কাউন্ট অথবা জাস্ট বেস কাউন্ট হলেই হয়ে যায়। তো এই চারটা সিনারিওকে আবার মার্চ করে কাইন্ড অফ কোডটা এরকম দেখায়। ওই। কোডটা হলো যে যখন কোড কি দেখা যায়, কোডের জি স্ক্রিন। ভাই, ওকে, 1 2 3 4 5টা। তো এখানে হলো যে প্রথম কথা হলো কাউন্টগুলো আমি হিসাব করে নিয়েছিলাম, তো আমি ওই কাউন্ট ফাংশন যে এসটিএল এ আছে সেটাকে ইউজ করছিলাম। তো কাউন্ট ফাংশন ইউজ করে যে সিএ হলো যে ইয়ার কাউন্ট, অ্যাসিডের কাউন্ট, তারপর বেসের কাউন্ট আর সল্টের কাউন্টটা হিসাব করে নিয়েছিলাম। তো এই এই ওই যে কন্ডিশনগুলো ছিল ওই কন্ডিশনগুলোর উপরে জাস্ট কোড লিখছি। ভাই আমি 3টা দিয়ে করছি ইফ হ্যাঁ এলস। বলো তো এটা, ওই তো বলো শর্ট করলে এটা আসলে সাতটা, অ্যাকচুয়ালি তো সিনারিও সাতটা আলাদা আলাদা হয়। তো সাতটা সিনারিও যদি সাতটা আলাদা ভাবে লিখি তাহলে কোনো সমস্যা থাকে না। এখন মার্চ করা যায় সবগুলাকে, চারটা আরো মার্চ করা যাইতে পারে। আমি ওইভাবে ওই দিন আসলে খুব একটা জাস্ট কোড লিখতেছিলাম, তো যতগুলো মার্চ করা যাইতে পারে অতগুলো দিয়ে মার্চ করছি। এটা এটা আসলে অনেকে এখানে মার্চ করে একটার সাথে আরেকটা করে অ্যাড করা যেতে পারে। যেমন এই যেটাকে আমি মার্চ করে এখানে লিখছিলাম যে অ্যাসিড কাউন্ট অথবা বেস কাউন্ট যদি থাকে তাহলে জাস্ট 1 হয়ে যাবে, মানে দুটাই যদি উপস্থিত থাকে। আর এখানে যদি অ্যাসিড কাউন্টের সাথে সল্ট কাউন্ট থাকে তাহলে শুধু অ্যাসিড কাউন্ট হয়ে যাবে। আর সল্ট কাউন্টে বেস কাউন্টের সাথে যদি অ্যাসিড সল্ট কাউন্ট থাকে তাহলে জাস্ট বেস কাউন্ট হবে। আর শুধু যদি সল্ট কাউন্ট মানে সবগুলাই সল্ট হয় তাহলে 2 হবে। আর সবগুলাই অ্যাসিড আর অথবা সবগুলাই যদি বেস হয় তাহলে এন এন হবে। এরকম কিছু ছিল একটা। ওই মেসেজে দিছি, হ্যাঁ ওই মেসেজে দিছি আর কি আমার লজিকটা। ওকে, সমস্যা নেই, পরে দেখতেছি। ভাইয়া এই টেস্ট গুলো বাইরে কি কোনো টেস্ট কেস থাকতে পারে? না না, আমি দেখেন এই যে 8টা সিনারিও জেনারেট করলাম, আসলে আমি যখন কোড লিখছিলাম ওখানে আমি জাস্ট খালি র্যান্ডমলি যতগুলো চিন্তা করা যায় সবগুলো লিখছিলাম। বাট এটা হলো প্রপার ওয়ে যে সবগুলাকে আলাদা এলিমিনেট করলাম। আমি প্রথমে 8টা সিনারিও হইতে পারে এটা ড্র করলাম, তারপর একটা একটা করে এলিমিনেট করলাম যে আসলে এই সিনারিওগুলো অ্যারাইজ করলেও কোনো একটা কাজের না, পরবর্তীতে আমি সবগুলোকে মার্চ করতে পারি। তো এইভাবে আর কি কাইন্ড অফ এলিমিনেট করে এখানে করা যায়। তো এই প্রবলেমটা মোটামুটি বুঝতে পারছো সবাই? জি ভাই। কোড কোড অ্যাকচুয়ালি অনেকভাবে লেখা যেতে পারে, কোডটা আরেকটু মনে করো শর্ট করলে করা যেতে পারে। যেমন এই জাস্ট একটু বেশি কি অ্যান্ড অর গুলো একখানে করে দিতে হবে, বরঞ্চ আমি চাচ্ছিলাম যে সবগুলো 7টার জন্য 7টা আলাদা আলাদা করে কন্ডিশন লিখে দিতে, যেমন আমি কোডটা ইয়া করি। নেক্সট কোনটা প্রবলেম ছিল যেটা একটু সহজ ছিল? আমি নেক্সট প্রবলেমে চলে গেলাম, এটা নিয়ে আর কথা না বলতে। বি প্রবলেমটা কি, না না বি তো গ্রাফ প্রবলেম, গ্রাফ বাদে আরেকটা প্রবলেম ছিল ডি, এফ মনে হয়। আর আমি মেসেজে দেখে দেখতেছি। ভাই এফ। হ্যাঁ এফ, এফ শর্টিং এ এফ কে আগে রাখছিলাম। এফ, ওকে, এফ প্রবলেমটা হলো কনস্ট্রাকটিভ টাইপ প্রবলেম। কনস্ট্রাকটিভ বলতে কোনো কিছু একটা বানাইতে হবে আমাদেরকে। আর এই প্রবলেমটাতে আমাকে যে জিনিসটা খুবই প্যারা দিছিল সেটা হলো এই নাম্বারটা জেনারেট করা, যে আসলে জি ভাই, সংখ্যা। এই নাম্বারটাই জেনারেট করতে পারি নাই, নাহলে ইয়ারা হ্যাঁ, মোটামুটি বুঝছি। এই নাম্বারটা জেনারেট করা একটু ডিফিকাল্ট ছিল, বাট ইন জেনারেল প্রবলেমটা খুবই সহজ। তো প্রবলেমটা একটু কি বলছে আমরা একটু যারা পড়িনি তার জন্য আরেকবার পড়ে নিচ্ছি।
এই প্রবলেমটাতে আমাদেরকে একটা এন এম এর হলো n ইন্টু এম সাইজের একটা গ্রিড দেওয়া থাকবে। তো একটা হলো n ইন্টু এম সাইজের একটা গ্রিড দেওয়া থাকবে এবং কনসিডার দ্য ফলোয়িং প্রসেসটা কি করতে হবে আমাদেরকে, যে আমাদের কিছু মানে এই গ্রিডটা আর কি ফিল করতে হবে। ফিল করার ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। জিনিস ফিল কেমনে করতে হবে, যে আমাদের প্রথমত কাউন্ট দ্য নাম্বার অফ ডিস্টিং ইন্টিজার রো, মানে প্রত্যেকটা রো বরাবর আমাদেরকে ডিস্টিং ইন্টিজার কাউন্ট করতে হবে। আর আরেকটা বলছে যে কলাম বরাবর আমাদেরকে ডিস্টিং ইন্টিজার কাউন্ট করতে হবে, কাউন্ট দ্য নাম্বার অফ ডিস্টিং ইন্টিজার ইন দ্য কলাম। আর এটাকে নাম দিছে হলো আরআই, আর এটাকে নাম দিছে হলো সিজে। তারপরে বলছে যে রোতে ডিস্টিং ইন্টিজার এবং এই যে আরআই এবং সিজে আছে এগুলাকে সবগুলোকে একটা সেটের ভিতরে রাখো। আর সেট কি করে, সেট অ্যাকচুয়ালি ডিস্টিং ভ্যালুগুলো রাখে। তো ডিস্টিং ভ্যালুগুলো রাখে, অথবা বলতে গেলে যে ডিস্টিং ইন্টিজারের কাউন্ট, ডিস্টিং কাউন্ট আর কি হিসাব করতে হবে। এটা একটু কনফিউশন লাগতে হবে যে ডিস্টিং ইন্টিজারে ডিস্টিং কাউন্টের সংখ্যা আমাদেরকে ইয়া করতে হবে, প্রিন্ট করতে হবে। এটা হলো এই এই যে 2 প্রিন্ট করতে হচ্ছে, এবং এই 2টাকে এই যে নাম্বারটা আছে কোনোভাবে ম্যাক্সিমাইজ করতে হবে। সেট যেমন এই সেটটা পূরণ করতে হবে কি দিয়ে, আর আই আর সিজি এর ভ্যালুগুলো দিয়ে, এবং কোনোভাবে এই সেটের টোটাল নাম্বার, এই সেটে কতগুলো এলিমেন্ট রাখা যাইতে পারে এটাকে কোনোভাবে ম্যাক্সিমাইজ করতে হবে। তো এটা নিয়ে আসলে বেশি সময় নেব না, এটা ডিরেক্ট সলিউশন যেতে হবে। যেহেতু এটার কি কনস্ট্রাকটিভ প্রবলেমে আসলে তেমন কিছুই থাকে না। এখানে এদার কেসটা যদি ধরা যায় যে এমনি করা যেতে পারে তাহলে করতে পারলাম, নাইলে আর কি কাইন্ড অফ খুবই মানে অনেক ঘষা মাজা করতে হয় যে কেমনে করা যাইতে পারে। আর এটার ক্ষেত্রে আমার একটু তাড়াতাড়ি মোটামুটি আইডিয়াটা আসছে যে কেমনে করা যাইতে পারে। প্রথমে প্রবলেমটা আরেকটু বোঝার চেষ্টা করবো যে কি বলছে। তো সাপোজ এরকম হলো একটা গ্রিড দেওয়া আছে, গ্রিড দেওয়া আছে, এটা একটা গ্রিড দেওয়া আছে। সাপোজ এখানে এলিমেন্ট দেওয়া আছে 1 2 3 4 6 7 9 5, এখানে 2 1 7 3। তো এখন বলছে যে আমাদের রো বরাবর যে ডিস্টিং এলিমেন্ট কয়টা আছে সেটার কাউন্টটা রাখতে হবে। যে রো, এই রো বরাবর যদি আমি ডিস্টিং এলিমেন্ট দেখি, এই রো বরাবর ডিস্টিং এলিমেন্ট কয়টা আছে, 4টা আছে। এই রো বরাবর ডিস্টিং এলিমেন্ট কয়টা আছে, 4টা আছে। এই রো বরাবর ডিস্টিং এলিমেন্ট কয়টা আছে, 1 2 3 4টা আছে। আর আরেকটা বলছে কি যে কলাম বরাবর ডিস্টিং এলিমেন্ট কয়টা আছে, এই কলাম বরাবর ডিস্টিং এলিমেন্ট আছে হলো 3টা, এই কলাম বরাবর ডিস্টিং এলিমেন্ট আছে হলো 3টা। অ্যাকচুয়ালি আমি খুব বেশি ইয়া করি, এটাকে 9 করে দিই। তাহলে এই কলাম বরাবর ডিস্টিং এলিমেন্ট কয়টা আছে, 2টা আছে। এখানে হলো এই, এটা হলো 3 আর 9, আর এটা যদি 9 করে দিচ্ছি, এখানে 2টা আছে। আর এই কলাম বরাবর ডিস্টিং এলিমেন্ট আছে হলো 2টা। তো এখন আমি বলছি এই যে এগুলা কি সিআই এর ভ্যালু, এগুলো হলো প্রত্যেকটাই সিআই এর ভ্যালু, আর এগুলা হলো আরআই এর ভ্যালু, এর বরাবর ভ্যালু। তো সিআই এর ভ্যালু আর আরআই এর ভ্যালু নিয়ে আমাকে একটা সেট বানাইতে হবে। তো সেট হলো যে এই 3 3 2, অ্যাকচুয়ালি এটা তো 3 হবে, মানে 3টা আছে, 3 3 2 3 আর 4 4 4। সেট হয়। আর সেটে কি করে, এখানে সেট আবার কি করে ডিস্টিং এলিমেন্টগুলোকে রাখে। তো এখানে যদি 3 একটা রাখবে, এখানে 3, তারপর এখানে হলো 2 আর হলো 4, এই সেটে। এখন বলছে যে এই সেটে যে ম্যাক্সিমাম ভ্যালু রাখা যাইতে পারে এটাকে কোনোভাবে ম্যাক্সিমাইজ করতে হবে। এটা হলো মেইন প্রবলেম স্টেটমেন্ট, যে সেটে যে আমি আরআই আর সিআই এর ভ্যালুগুলো রাখছি, এই আরআই এবং সিআই এর ভ্যালুগুলা রাখবো যেন হলো আরআই এবং সিআই এর ভ্যালুগুলা দিয়ে এই সেটের ভ্যালুটা মানে সেটটা কোনোভাবে বড় বানানো যায়, বা বলতে গেলে যে সেটের এলিমেন্ট কাউন্টটা কোনোভাবে বাড়ানো যায়, এই জিনিসটা আর কি বলছে। প্রবলেম স্টেটমেন্ট বুঝতে পারছি, যদি কনফিউশন ছিল। জি ভাই, স্টেটমেন্ট বুঝতে পারছি।
প্রবলেম স্টেটমেন্ট যদি বুঝতে পারি তাহলে আমাদেরকে কিছু অবজারভেশন আছে যেগুলোকে আর কি কনসিডারেশন আনতে হবে। তার মধ্যে একটা অবজারভেশন হইতে পারে যে কিভাবে একটা রো বরাবর এই যে আরআই এর যে ভ্যালুটা আছে আরআই এর ভ্যালুটা কিভাবে বাড়ানো যাইতে পারে রো বরাবর সবগুলোকে ডিস্টিং নিয়ে। কিন্তু আমি যদি প্রতিবারে ডিস্টিং ভ্যালু নেই, সাপোজ রো বরাবর প্রতিবারে ডিস্টিং না 1 2 3 1 2 3 তারপর 1 2 3, তো রো বরাবর কিন্তু প্রতিবারে 3 আসলো। এই 3 ভ্যালুটা তো প্রতিবারই 3 এ থেকে গেল। আমাদেরকে চিন্তা এমনভাবে কিছু করতে হবে যেন এটা 3 না থেকে একবার 3 থাকে, একবার 3-এর বলে অন্য কোনো নাম্বার যেমন 5 থাকে, একবার ধরলাম যে 7 থাকে। বাট এটা কি কখনো 3-এর থেকে বড় করা সম্ভব? যে রো বরাবর ডিস্টিং এলিমেন্টের সংখ্যা 3-এর থেকে কোনোভাবে বড় করা সম্ভব? না ভাই। হ্যাঁ, যদি না হয় তাহলে কত করা সম্ভব? এইদার 3 করা সম্ভব অথবা 3-এর থেকে ছোট করা সম্ভব। যে আমি এটা আমি 3 করতে পারি অথবা 3-এর থেকে ছোট করতে পারি। 3-এর থেকে ছোট কি? আমি এটাকে 3-এর থেকে ছোট হলো 2 করতে পারি, অথবা 2-এর থেকে ছোট কি 1 করতে পারি। আবার কোনোভাবে শূন্য করা যাবে না, কারণ যে কোনো একটা এলিমেন্ট রাখলে তো সবগুলো অ্যাটলিস্ট 1 তো হয়ে যাবে। সেক্ষেত্রে আইডিয়াটা হলো এরকম যে আমাদেরকে রো বরাবর 3, তারপরে পরের বার হলো যে 2, আর কোনোভাবে পরের বার হলো 1 করা সম্ভব কিনা, এই জিনিসটাই হলো আইডিয়া। এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে যে 3 2 এবং 1 করতে হবে। তো এটার জন্য আমার মাথায় যেটা আসছিল, এটা আসলে জাস্ট মাথায় আসতে হবে, এরকম না যে এটার কোনো প্রপার টেকনিক আছে যে একটা এরকম বাইনারি ঘর বানাবো, এটা বানাবো ওটা বানাবো, এগুলা এলিমিনেট করে দেবো, এরকম কিছু না। এখানে কিছুটা হলো যে হিসাব নিকাশ কিছু করতে হয়, কিছু বেসিক জিনিস আছে। যেমন এই জিনিসটা আমি অ্যাটলিস্ট বের করলাম যে প্রথমে 3 বের করতে হবে, 2 বের করতে হবে, 1 বের করতে হবে। এখন কিভাবে 3টা 2টা একটা এলিমেন্ট রাখা যায়, তো সেটার জন্য আমরা কি করতে পারি, এটাকে কাইন্ড এরকম বানাইতে পারি না? তো এটাকে আমি যদি এরকম করে বানাই যে প্রথমে 1 2 3, তারপরে 1 2 2 আর 1 1 1, এটা হলো একটা আইডিয়া যেটা যেটা আমি করতে পারি। সেক্ষেত্রে প্রথমে থাকবে 3টা, এখানে থাকবে 2টা, এখানে 1টা। এখন কলাম বরাবর কি হলো, কলাম বরাবর ডিস্টিং এলিমেন্ট আছে একটা, কলাম এখানে হলো ডিস্টিং এলিমেন্ট হলো 2টা, আর এখানে কলাম বরাবর ডিস্টিং এলিমেন্ট হয়ে যায় 3টা। তো এই জিনিসটা আবার কলামের ক্ষেত্রে থাকে। আলাদা একটা টেস্ট কেস চিন্তা করি, সেটার ক্ষেত্রে কি হইতে পারে। তো আলাদা একটা টেস্ট কেস, যেমন আমার যদি 1 এবং 5 দেওয়া থাকে, তাহলে কি হইতে পারে যে একটা রো হবে এবং 5টা কি কলাম হবে। তাহলে আমরা কি কি রাখতে পারি, 1 2 3 4 5। তো এখানে ডিস্টিং এলিমেন্টের সংখ্যা কত? এখানে হলো রো বরাবর যদি আমি আরআই এর ভ্যালু রাখি, আরআই এর ভ্যালু চেক করি, রো বরাবর ডিস্টিং এলিমেন্ট হলো যে 5টা, আর কলাম বরাবর এখানে হলো একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখানে যদি এস এ যদি দেখি, এস এ থাকবে হলো 1 5। টোটাল ডিস্টিং এলিমেন্ট পাইছি হলো আমি যে এরকম এক, টোটাল ডিস্টিং এলিমেন্ট পাইছি হলো 2টা। তো আমরা কাইন্ড অফ হলো এরকম কোনো কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব যে যে কোনো একটা ভ্যালু, মনে করে সাপোজ একটা ভ্যালু দেওয়া আছে, মানে একটা পেয়ার দেওয়া আছে যে 4 এবং 6। তো 4 এবং 6 এর একটা তো এখানে হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 5, এইভাবে কাইন্ড অফ পূরণ করবো যে লাস্টে যেটা এলিমেন্ট থাকবে, এই লাস্টের এলিমেন্টটা এটাকে কাইন্ড অফ রিপিট করাবো আমি 1 2 3 4, এটা ছিল 5 5 হবে 4 4
আর হলো 1 2 3 4 3 3 এইখানে যদি আমি এই বরাবর ডিস্টিং এলিমেন্ট কাউন্ট হিসাব নিকাশ করি, তো এইখানে দেখা যাবে হলো যে 6 5 4 3, আর এই বরাবর ডিস্টিং এলিমেন্ট 1 1, তারপরে এখানে হলো 1, এখানে আসতেছে হলো ডিস্টিং এলিমেন্ট 2, আর এখানে ডিস্টিং এলিমেন্ট হলো 1 2 1 2 3, এখানে ডিস্টিং এলিমেন্ট 3, আর এখানে ডিস্টিং এলিমেন্ট হলো 1 2 3 4টা ডিস্টিং এলিমেন্ট। তো এখন আমি এখানে টোটাল ডিস্টিং এলিমেন্ট কয়টা পাইলাম? একটা হলো একটা, দুইটা, তিনটা। যদি আমি সেটটা আসলে লিখে তাহলে বুঝতে পারবো যে কয়টা পাইলাম। 1 পাইছি, 2 পাইছি, 3 পাইছি, 4 পাইছি, 5 পাইছি এবং 6 পাইছি। তো এখন দেখলাম যে এইভাবে যদি আমি পূরণ করতেছি তাহলেই কাইন্ড অফ ম্যাক্সিমাম পাচ্ছে। আর এটাই মোটামুটি কি আইডিয়া যে আমাদেরকে এইভাবে পূরণ করতে হবে যে 1 2 3 4 5 6, পরে দেখা যায় 1 2 3 4 5 5, মানে লাস্টের যে এলিমেন্টটা ওটাকে পরের বার এক্সট্রা করে লিখতে হবে, এইভাবে আর কি পূরণ করতে হবে। এটা ছিল আর কি কি আইডিয়া, মানে অ্যাটলিস্ট ঘরগুলা পূরণ করার জন্য। আর দ্বিতীয় যে সমস্যাটা অ্যারাইজ করতেছিল সেটা হলো কি যে আমি তো এই জিনিসটা বের করতে পারতেছি, বাট কাউন্টটা বের করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে টোটাল কাউন্ট কয়টা আছে এই জিনিসটা কেমনে করবো। তো এটা কিন্তু একটু ব্রুট ফোর্স করা যেতে পারতো, সবগুলো রোতে কলামে হিসাব নিকাশ করা। আর আমি একটা ইকুয়েশন আর কি বানানোর চেষ্টা করছিলাম, ইকুয়েশন আমি নিজেও ভুলে গেছি, আর আমি নতুন করে ইকুয়েশনটা বানাইতেছি না। কত নাম্বার বললাম এটা? এস নাম্বার বললাম। ওকে, এটা ছিল ইকুয়েশন যে মিনিমাম অফ এম এন্ড এন ইন্টু টু। ওকে, এই জিনিসটা ছিল যে আর এখানে একটা জিনিস চাইছিল যে সেটা হলো কাউন্টটা চাইছিল যে টোটাল দেখাও কোশ্চেনে। তো জাস্ট এই অ্যারেটা বানাই দিলেই হবে না, আমাদেরকে অ্যারেতে হলো এস এর যে সাইজটা বা ডিস্টিং কয়টা আছে সেই জিনিসটা আমাকে কাউন্টটাও লিখতে হবে। তো এখন আমাদেরকে যখন আমরা বানাচ্ছি, বানানোর পরে আমরা এমন রো এবং কলাম বরাবর ইটারেট করে তখন আমরা হিসাব নিকাশ করে এটা বের করতে পারতাম। তো ওটা টেলি খাইতো কিনা জানি না, বাট ওটা আর কি একটু ডিফিকাল্ট, ডিফিকাল্ট না, ওটা আর কি ইজি টু থিঙ্ক বা ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট বা এরকম কিছু বলতে পারো। বাট এটা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা একটা ইকুয়েশনে আকারে নিয়ে আসতে পারি। ইকুয়েশনটা দেখলাম হলো যে মিনিমাম অফ এন, এখানে আরেকটা জিনিস করে নিয়েছিলাম, সেটা হলো কি যে আমি সবসময় ধরে নিয়েছিলাম যে হলো ম্যাক্সিমামের ভিতরে কি ধরছিলাম, ওকে, আমি সবসময় ধরে নিয়েছিলাম যে এন সবসময় মিনিমাম হবে এবং এম সবসময় ম্যাক্সিমাম ভ্যালু হবে। এটা আসলে ধরে নিয়েছিলাম বলতে আর কি হিসাব নিকাশ করে নিয়েছিলাম, তো এই হিসেবে আর কি বানাইছিলাম এটাকে। এবং আর সেটার জন্য আমাকে এখানে একটু কিছুটা একটু রিভার্স করতে হয়েছিল, কারণ যেহেতু আমি একটু উল্টা করে ধরে নিয়েছিলাম সেই জন্য আমাকে এখানে একটা রিভার্স করে চালাইতে হয়েছিল, নাহলে এই রিভার্সটা চালাইতে হইতো না। আর বানানোর সময় এই জিনিসটা একটু চিন্তা করতে হতো। আর এই জিনিসটা কিভাবে পাইলাম যে ভাই এটা এই জিনিসটা কিভাবে পাইলাম যে মিনিমাম অফ এম আর এন ইন্টু টু, এই দুইটার মিনিমাম কিভাবে হয় এই জিনিসটা কিভাবে পাইলাম এই যদি আমি বলি, তো অ্যাকচুয়ালি আমি চিন্তা করতেছিলাম যে কিভাবে মানে কোন কোন নাম্বারগুলো আসতে পারে, কোন কোন নাম্বারগুলো আসতে পারে এই জিনিসটা আমি আসলে হিসাব নিকাশ করার চেষ্টা করতেছিলাম যে অ্যারেতে। প্রথম কথা হলো যে আমি অ্যারেটা যে বানাইছিলাম, তো অ্যারেটা বানানোর সময় দেখা যাচ্ছিল যে প্রথমবার যদি এটা যেহেতু সাইজ আছে, এই সাইজটা আর কি জয়টা কলাম থাকতেছে, একটা দুইটা তিনটা চারটা, তো এই জয়টা কলাম থাকবে। কলাম হলো প্রথমে হলো এম, পরেরটা আসতেছিল এম মাইনাস ওয়ান, তারপরটা ছিল এম মাইনাস টু, এইভাবে আর কি এইভাবে আসতেছিল। আর এই সাইজটা কিভাবে বাড়তেছিল, এটা কাইন্ড অফ হলো ওয়ান, তারপর ওয়ান, এইভাবে বাড়তে বাড়তে কোন একটা জায়গায় দেখা যাচ্ছিল টু, তারপরে কোন একটা জায়গায় দেখা যাচ্ছে থ্রি, এইভাবে বাড়তেছিল। তো এই দুটো জিনিসের উপর একটু হিসাব নিকাশ করে অবজারভেশন খাটায় তারপরে দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে মিনিমাম অফ
এখানে হলো এম আর কি, এম ধরছি, বাট এম অ্যাকচুয়ালি বুঝাইতেছিল যে দুইটা ভ্যালু, যে এম এবং এন আছে, আমি সবসময় ধরে নিছি যে এন হলো ছোট হবে এম এর থেকে। তো এটা তো ম্যাক্সিমাম হলো মিনিমাম অফ এম আর ধর এন ইন্টু এন, এটা আর কি হিসাব করছে, এই বেসিসে আর কি আসছে। আকান্দি জিজ্ঞাসা করলো যে বা বললো যে আমি এটা বের করতে পারিনি, আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যেটা আসলে কিভাবে করা যাইতে পারে, বাট বাইর হয়ে গেছিল অনেক, দুই তিনটা ইয়া করলাম, তারপরে আর কি এই আইডিয়াটা দিয়ে আসলো যে এটা হইতে পারে, এইভাবে আর কি বের করছি। আর কোনো কনফিউশন আছে? অথবা এম ইন্টু এন, এটা আসলে কাইন্ড অফ ওই দু চারটা হিসাব নিকাশ করার পরে বের হয়ে যায়, এটা আসলে মানে কোনো ভাই প্রপার এটা টেকনিক নাই যে এইভাবে হয় না একটু, যদি আমরা একমাত্র, আমি আর কি যেরকম ভাইবা পাইলাম আর কি, যে একমাত্র এম অথবা এন যে কোনো একটা যদি ওয়ান হয় তাইলে অ্যান্সার আমাদের টু হইব, ঠিক আছে? যে কোনো একটা যদি ওয়ান হয়, এম অথবা এন, হ্যাঁ। আর বাকি সব ক্ষেত্রে ম্যাক্সিমাম অফ এন অথবা এম হইব, যেটা বড় ওইটাই হইব ভাই। একটু এইভাবে প্রথম দেখলে কথা হলো যদি ওয়ান হয় একটা যে কোনো একটা ভ্যালু এম অথবা এন, তাহলে অ্যান্সার দুই, মানে দুইটার তাহলে বেশি পাওয়া না সেটের এলিমেন্ট। এন ইন্টু দুই, ওকে, তাহলে এটা আমরা, হ্যাঁ এই জিনিসটা হইতে পারে, আমি এখন চিন্তা করে দেখো। তো যদি আর একটা বাকি ওয়ান সব থাকে, যদি একটা ওয়ান থাকে আরেকটা তাহলে দুই কেন? অ্যান্সার কি হবে, ম্যাক্সিমাম যেটা অ্যান্সার হবে না, দুই। অ্যান্সার দুই হবে, ওকে, দুই হবে। এম ইকুয়াল টু ওয়ান অর হলো এন ইকুয়াল টু ওয়ান, এই দুইটা দুইটা যদি হয় তাহলে অ্যান্সার হবে টু। কারণ আর হলো বাকি ওয়ানের ডাবল, দেখো ওয়ানের ডাবল হলো দুই, অথবা এখানে যে কোনো একটা ওয়ানের ডাবল হলো দুই। হ্যাঁ, আর বাকি একটা ভ্যালু কি অবভিয়াসলি, আর বাকি দাঁড়া দাঁড়া, বাকি সব হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে এটা কাজ করবে, এটা, ম্যাক্সিমাম অফ এম এন, হুম, যেটা বড় হ্যাঁ ওটা। ওটা কাজ করবে কিভাবে দেখো, একের ডাবল অথবা দুইয়ের, মানে এই যে কোনো একটা একের যদি ডাবল দেই এটা আসতেছে দুই। হ্যাঁ, আর যেহেতু অন্যেরটা ভ্যালু এক না, অথবা ওটা হয়তো দুই হইতে পারে, তো দুই যদি দুইয়ের ডাবল দুই হবে, এই দুইটার আসলে মিনিমাম আসবে দুই আসবে, এই দুইটার মিনিমাম। ঠিক আছে, এভাবে কাজ করবে। বুঝতে পারছো কি বললাম আমি, যে এখানে যেহেতু এক, আমার ইকুয়েশনটাতে তোমার জাস্ট জিনিসগুলো বসাইতেছি, আর আমি তোমার বসাইলাম যে এক, যে কোনো একটা যদি এক হয়, সাপোজ যে কোনো একটা এক মানে কি মিনিমামটা এক, তো মিনিমামটাকে যদি এক বানাই দিই তাহলে অ্যাটলিস্ট এখানে একটা দুই থাকতেছে। তো ম্যাক্সিমাম যেহেতু হবে না, ম্যাক্সিমাম মানে এম এর ভ্যালুটা আছে, এটা হলো এমটা হলো ম্যাক্সিমাম, তো এটা অ্যাটলিস্ট দুই দুই তো না, দুইয়ের থেকে তো দুইয়ের সমান অথবা বড় হবে, তো এই দুইটার মিনিমাম অ্যাটলিস্ট দুই হবে। এখন বাকি অন্যান্য কেসে তুমি বলতেছিলা যে সবসময় যে ভ্যালুটা বড় হবে সেটাই হবে। এখন আমি যদি এখানে অন্যান্য কেসেরটা আমি চিন্তা ভাবনা করি, সেটা হলো যে এখানে আমি দুই বসাই দিলাম, সাপোজ একটা দুই থাকলো, একটা থাকলো তিন, সেক্ষেত্রে অ্যান্সার অবভিয়াসলি তিন হবে। আর একটা ভ্যালু যদি বসাইলাম যে চার, আর একটা পাঁচ বসাইলাম, অবভিয়াসলি অ্যান্সার পাঁচ হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার এটাও হবে, যদি একটা ওয়ান থাকে তাহলে হলো দুই হবে, আর অন্যান্য ক্ষেত্রে হলো অ্যান্সার যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে ওটা হবে। আর কথা এটা, আকরাম কি বলছে এটা বুঝতে পারছো সবাই? হ্যালো, ওকে, এই প্রবলেমটা কি একটু বুঝতে অসুবিধা হয়েছে নাকি? আসলে কনস্ট্রাকটিভ প্রবলেম এরকমই হয়, যেখানে আসলে কোনো প্রপার ইয়া থাকে না, আইডিয়া থাকে না যে এটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ওখানে একটা মিডল থেকেই শুরু করতে হয়, তারপর যতদূর যাওয়া যায়, যেখানে যেখানে যেটা জিনিস লাগবে। আমি কনস্ট্রাকটিভ প্রবলেমে কাইন্ড অফ মনে করি যে জোড়া তালি দেওয়া প্রবলেম, যে কোনোভাবে কনস্ট্রাক্ট করে দাও জিনিসটা, যে আর অ্যান্সার মিললেই হইলো এরকম type। তবে এই প্রবলেমগুলো সলভ করার পার্টিকুলার কিছু ওয়ে আছে, কিছু টেকনিক আছে, বাট দেখা যায় কনস্ট্রাকটিভ প্রবলেমগুলো মানে খুবই এরকম হয় যে একটা হলো এদিকের টাইপে, তো আর একটা মানে এদের মধ্যে কোনো সিমিলারিটিস থাকে না, খুবই অদ্ভুত অদ্ভুত টাইপ কনস্ট্রাকটিভ প্রবলেম হয়ে থাকে। এগুলো যদি সিমিলারিটিস একটু খুবই কম থাকে সেক্ষেত্রে আর কি এগুলা সলভ করাটা ডিফিকাল্ট হয়, আর যদি সলভ করা যায় এটা আর কি লাক টাইপ মনে হয়।
বা আইডিয়াটা আসা। ইজি প্রবলেমের ক্ষেত্রে একটু সহজ হয়, অথবা একটু ডিফিকাল্ট কনস্ট্রাকটিভ থাকলে হয়তো সলভ করা কঠিন হয়ে যায়। আর নেক্সট প্রবলেম হলো দ্য লাস্ট বিট অফ আস। এটা একটা গ্রাফ প্রবলেম। এখন তোমরা কি চাও যে আমি গ্রাফ প্রবলেমটা ডিসকাস করি, নাকি এখান পর্যন্ত এন্ড করে দেব কোডিং এর মাধ্যমে? হ্যালো, ভাই আজকে এন্ড করলে ভালো হয় এ পর্যন্ত। বাকিরা অপিনিয়ন দাও। যে ভাই গ্রাফ অত ভালো বুঝি না, তার মানে অতটা হয়তো বা জি বুঝবো। ভাইয়া, গ্রাফ পারি না তেমন একটা। হ্যাঁ, আসলে গ্রাফে এরকম না যে আমি একবারে এক্সপার্ট। আমি বলতে গেলে এটা ওয়ান অফ, মানে খুব ভেরি ফিউ প্রবলেম যেটা আর কি আমি নিজে সলভ করতে পারছি। আমি গ্রাফে মোটামুটি বলতে গেলে আমিও একবারে বিগিনার, গ্রাফ শুরু করছি, এটা কোনোভাবে আর কি সলভ হয়ে গেছিল। আর পরের প্রবলেমটা ছিল হলো, ওটা আরো একটু ডিফিকাল্ট, এখানে অনেকগুলো কনসেপ্ট লাগে। বাট হলো জে নাম্বার প্রবলেম। এটা যদি আমি নিজেও সলভ করতে পারিনি, কাইন্ড অফ একটু হেল্প নিয়ে সলভ করছিলাম। এখানে অনেকগুলো জিনিস লাগে, কন্ট্রিবিউশন টেকনিক, সিভস, তারপর মডুলার অ্যারিথমেটিক, সাথে হলো কমিউনিটরিক্স। এটা এটাকে গজা খিচুড়ি প্রবলেম। বাট এই প্রবলেমটা ওয়ান অফ দ্য মানে ফাইনেস্ট প্রবলেম, মানে এই প্রবলেম সেটের মধ্যে। প্রবলেমে অনেক কিছুই শিখার আছে, একটা সিঙ্গেল প্রবলেম অনেকগুলো টপিক শিখাই দিবে অথবা শিখতে সহায়তা করবে। যে এলসিএম ফ্যাক্টরাইজেশনের প্রবলেমটা, এই প্রবলেমটা আমি দেখছিলাম একটু একটু আগেই পড়ছিলাম, মানে একটু আগেই সন্ধ্যার সময়। এই প্রবলেমটা আসলে আমিও সলভ করি নাই। এটা ডিফিকাল্ট আছে, এগুলো অনেক ডিফিকাল্ট প্রবলেম। এগুলো আর কি কোড ফোর্সেসে যদি রেটিং এ আসে, এগুলো 1600 উপরে রেটিং এর প্রবলেম। এরা কাইন্ড অফ আয়ত্তের বাইরে। আর প্রবলেম ওই লেভেলে সলভ করা বা শেখা উচিত যেটা আর কি এখন কাইন্ডলি সলভ করে। র্যান্ডম ডিফিকাল্ট প্রবলেম দেখে আসলে লাভ নেই। যে একটা খুবই ডিফিকাল্ট প্রবলেম দেখলাম, যেটা সলভ করলাম, একটা ডিফিকাল্ট প্রবলেম সলভ করলে তো বাকি ডিফিকাল্ট প্রবলেমগুলো সলভ করা পসিবল না। বাট অনেকগুলো ইজি প্রবলেম সলভ করলে হয়তো ইজি আরেকটা সলভ করা সম্ভব। বাট র্যান্ডমলি একটা যেটা ডিফিকাল্ট প্রবলেম দেখলে আরেকটা ডিফিকাল্ট প্রবলেম অ্যাপ্রোচ করা খুবই ডিফিকাল্ট। আর এই প্রবলেমটা যদি বলি, এটা কাইন্ড অফ হলো একটা গ্রাফ প্রবলেম, যেখানে গ্রাফটা আমি দেখি যে এখানে ছোট করে দেখানোর চেষ্টা করি, যদি কারো একটু বুঝে। বা গ্রাফ নিয়ে আসলে গ্রাফকে তো ভয় পাইলে হবে না, গ্রাফকে পরবর্তীতে আমাদেরকে গ্রাফ তো কনসিডারেশন আনতে হবে, গ্রাফ প্রবলেম সলভ করতে হবে। যে আমি নিজেও নতুন, তো গ্রাফ প্রবলেমটা অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলছে আমি একটু ড্র করেই বোঝানোর চেষ্টা করি। তো গ্রাফ যেহেতু প্রথমে আমরা গ্রাফ ড্র করার চেষ্টা করি, যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে গ্রাফ নিয়ে, এরকম কিছু এজ দেওয়া থাকে, এগুলোর উপর ড্র করতে হয়। 2 এর সাথে 8 এর একটা কানেকশন আছে, তারপরে 7 2 এর সাথে আর কার কার কানেকশন আছে, 2 এর সাথে 8 এর সাথে 1 এর কানেকশন আছে। ওকে, 8 এর সাথে 1 এর কানেকশন আছে, 1 এর সাথে 5 এর কানেকশন আছে, 1 এর সাথে 5 এর কানেকশন আছে। আর এই 5 এর সাথে 3 আর সাথে হ্যাঁ, 5 এর সাথে 3 আর 7। 3 এর আছে, আর 5 এর সাথে আছে সাথে। ওকে, দেখি 4 এর সাথে 4 কার সাথে, 4 এর সাথে 3 এর সাথে এরকম কিছু তো। এটাকে দেখছি 2 2 8 দেখছি, 5 7 দেখছি, 1 8 দেখছি, 1 5 দেখছি, 6 7। ওকে, এটার সাথে 6 এর একটা কানেকশন আছে, 6 এর একটা কানেকশন আছে। আবার 3 5 দেখছি, 3 এর সাথে 5 এর সম্পর্ক। আর 4, এটা আসলে একটু রিড্র করার চেষ্টা করি। গ্রাফটাকে যদি একটাকে সেন্টারে উঠাই দিই, 1 এর সাথে দিব হলো 8 এর কানেকশন, আর এখানে 2 এর কানেকশন। এর সাথে 5 এর কানেকশন আছে, 5 এর সাথে 7 এর কানেকশন, 5 এর সাথে 3 এর কানেকশন, আর এর সাথে 6 এর কানেকশন আছে, আর এর সাথে হলো 4 এর কানেকশন আছে। এখন বলা হয়েছে যে প্রত্যেকটা এই যে নোটগুলো আছে না, প্রত্যেকটা নোটের একটা করে ভ্যালু আছে। ভ্যালুগুলো হলো এই গ্রাফের ভিতরে দেওয়া আছে, এই গ্রাফ বলছে এই লিস্টের ভিতরে দেওয়া আছে। তো লিস্টের ভিতরে দেওয়া আছে, এবং প্রবলেমটা একটু 1 মিনিটের মধ্যে বুঝাই দিই প্রবলেম দেখে আছে। তো এই যে একটা গ্রাফ আর্ট করলাম না, এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, এবং গ্রাফটা কি যদি পাশাপাশি দুইটা নোডের ভ্যালু 1 হয়,
পাশাপাশি দুইটা নোডের ভ্যালু 1 হয় তাহলে ওই দুইটাকে অল্টারনেট করে 0 করে দেওয়া যাবে, অথবা মানে দুইটা পাশাপাশি দুইটা নোডকে সিলেক্ট করে ওই দুইটার ভ্যালু আর কি অল্টারনেট করা যাবে। আর আমাদেরকে কি করতে হবে যে কোনোভাবে এই সম্পূর্ণ গ্রাফটাকে ইয়া করা যায় কিনা, মানে জিরো করা যায় কিনা। হুম। এবং জিরো করা গেলেও কয় স্টেপে বা কয় ধাপে আমাকে জিরো করা যেতে পারে, আর জিরো করা যাবেও না নাকি, মানে কখন যাবে না এই সিনারিওটাও দেখাইতে হবে। তো এই এই জিনিসটা বলছে যে কখন যাবে না, যখন যাবে না তখন আমাকে -1 প্রিন্ট করতে হবে, আর যখন যাবে জিরো করা যাবে কোনোভাবে, তো জিরো করা গেলে কয় স্টেপে জিরো করা যাবে সেটা নিয়ে আর কি বলছে। তো এইখানে প্রথম কথা হলো জিরো করা যাবে না কখন, এই সিনারিওটা খুবই ইজি। প্রথম কথা হলো যদি এই যে 0 1 অ্যারেটা আছে না, বাইনারি, এটা কি বলবো, বাইনারি অ্যারে। এই বাইনারি অ্যারেতে যখন ওয়ানের কাউন্ট অড সংখ্যক থাকবে, এখানে ওয়ানের কাউন্ট কত, 3টা আছে না, অড সংখ্যক অকারেন্স আছে ওয়ানের, সেক্ষেত্রে তখন এটা -1 হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো প্রথমটার অ্যান্সার হলো -1, কারণ এখানে অড সংখ্যক অকারেন্স আছে। বাট যখন অড সংখ্যক অকারেন্স থাকবে না তখন আর কি এই গ্রাফটা আর কি সলভ করা যেতে পারে। যখন অড সংখ্যক অকারেন্স থাকবে না তখন আর কি এই গ্রাফটা সলভ করা যেতে পারে। সাপোজ আমি এটাকে জিরো করে দিলাম, তো জিরো করে তাহলে এখানে কি ইভেন সংখ্যক ওয়ানের অকারেন্স আছে না, তাহলে আমি এটা কিভাবে সলভ করতে পারি। তো দেখো এখানে প্রথম কথা কোন কোন নোড, 3 এবং 4 নোডে 1 আছে, এটা একটা বেশি ইজি হয়ে যাইতেছে। 3 এবং 4 এ না দিয়ে 3 এবং এটা কত, কটা নোড আছে, এটা 8টা নোড, তো 3 এবং 6 এ 1 দিয়ে দিই। 3 সরি 6 নাম্বার 1 দিচ্ছে। তো এইখানে একটা গ্রাফটা ড্র করি যে 3 নাম্বার নোডের ভ্যালু হলো 1 এবং 6 নাম্বার নোডের হলো 1, আর বাকি সবগুলাই 0, এগুলো হলো 0। তো এটা আসলে 0, এটা আসলে 0, এটা আসলে 0, এটা আসলে 0। আর আমাদেরকে কি করতে হবে, কোনোভাবে এইটা আর এটাকে 0 করতে হবে, মানে সবগুলোকেই 0 করতে হবে, অর্থাৎ মানে এই 6 নাম্বার নোডটা আর 3 নাম্বার নোডটাকে 0 করতে হবে। তো এটার জন্য একটা খুবই বেসিক টেকনিক হলো কি, আমি যদি কোন একটা নোডে যাই, পাশের নোডটার সাথে অল্টারনেট করার চেষ্টা করি, কারণ পাশের নোডটা যদি 1 থাকে, যেমন এটার নোড যদি 1 থাকতো আর এটা যদি 1 থাকতো, দুইটা অল্টারনেট করলে কি এটাও 0 হয়ে যেত, এটাও 0 হয়ে যেত না। তো আমাদেরকে কোনোভাবে করতে হবে কি, যে পাশের নোডটার থেকে পাশের নোডটার সাথে অল্টারনেট করতে হবে। কারণ অল্টারনেট বলতে আর কি রিভার্স করে দিতে হবে। যদি 0 থাকতো তাহলে 1 হয়ে যেত, আর 1 থাকলে 0 হয়ে যেত। এখন পাশাপাশি দুইটা নোড যদি 1 থাকতো তাহলে কিন্তু দুইটাই 0 হয়ে যেত। আর পাশাপাশি যদি দুইটা নোড 1 না থাকে তাহলে সমস্যা। তাহলে কি সমস্যা, যদি আমি এটাকে অল্টারনেট করে, দুইটা নোডকে অল্টারনেট করে দিই, এইটা যেমন 0 হয়ে গেল, এইটা কিন্তু আর 0 হইলো না, এটা আবার 1 হয়ে গেল, এটা আবার ভেজাল করতেছে। তো এখন এখানকার আইডিয়াটা এরকম যে আমরা কোনোভাবে চেষ্টা করবো কি, যে নিচের যে নোটগুলো আছে যত নিচে থাকুক না কেন ওটাকে কোনোভাবে উপরে উপরে ওঠানোর চেষ্টা করবো, এই নোটগুলোকে উপরে ওঠানোর চেষ্টা করবো। যদি নিচে একটা 1 থাকে এই নোট ওটাকে কোনোভাবে উপরে ওঠানোর চেষ্টা করবো, যেহেতু এটা ট্রি প্রবলেম, কোনো লুপ থাকবে না, সেক্ষেত্রে এই জিনিসটা খুব সহজেই করা যেতে পারে। লিফ নোটে আমি আগে পৌঁছাবো, লিফ নোটটার সাথে চেষ্টা করবো যে তার উপরে যে নোটটা আছে এই দুইটাকে অল্টারনেট করা। প্রথমে এই লিভ নোটটাতে পৌঁছাইলাম, এটা একটা লিভ নোট, এটা একটা লিভ নোট, এটা একটা লিভ নোট। এখন দেখবো যে এখানে কি 1 আছে, 1 নাই, এখানে 1 আছে। তো এই 1টার সাথে আমি তার যে প্যারেন্ট নোটটা আছে, 5 হলো প্যারেন্ট নোটটা, এটার সাথে অল্টারনেট করার চেষ্টা করবো। তো এটার সাথে যদি অল্টারনেট করি, তারপর আমি প্রথমে ডিফেন্স চালাই, প্রথমে এইখানে আসলাম, এখান থেকে এই 3 নোটটাতে আসলাম, অল্টারনেট করে এই নোটে গেলাম, এটা 1 হয়ে গেল। আর তারপরে এখানে আমি এখান পর্যন্ত রাখে দেবো, তারপর ডিফেন্স আসলে এই পাশে আসবে, ডিফেন্স আসলে এই 1 থেকে এইখানে চলে আসবে, 1টা এখানে চলে আসবে। তো এটাকে এই দুটাকে অল্টারনেট করলাম, তো এখানে টোটাল একটা অপারেশন কাজ করলো। অপারেশন কাউন্ট 0 ছিল, 0 থেকে +1 হয়ে গেল। এই অপারেশন এই 1টাকে আমি এইখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার জন্য একটা অপারেশন কাজ করলো। তারপরে কি করলাম, এইখানে একটা 1 ছিল, এই 1টা ছিল, এই 1টাকে আমি উঠাই এইখানে নিয়ে আসলাম, সেটার জন্য আমার আরেকটা অপারেশন লাগলো। তো আরেকটা অপারেশন আমি অ্যাড করলাম। তারপরে এইখানে একটা কি 1 হয়ে গেছে, আর এখানে একটা 1 হয়ে গেছে, এই দুইটা যদি আবার অপারেশন করি, মানে অল্টারনেট করাটাই হলো একটা অপারেশন। তো এখানে দুইটাই 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, এই দুইটাই 0 হয়ে গেল, তাহলে কি আরেকটা অপারেশন আমি পারফর্ম করলাম। তাহলে অপারেশন করে 1টা 2টা 3টা, এই আমাদেরকে টোটাল অপারেশন কাউন্টটাই দেখাইতে হইতো যে টোটাল অপারেশন আমি কটা করছি। এটা হলো এই প্রবলেমের আর কি কাইন্ড অফ ফান্ডামেন্টাল ছিল। প্রবলেম তো মনে হয় না কারো মাথায় ঢুকছে।
আর কি মাথায় ঢুকছে প্রবলেম কি বলছি? হ্যালো? ভাই ঢুকছে কিন্তু ম্যাপে ইমপ্লিমেন্টেশন করতে পারবো না আর কি। হ্যাঁ আমি জানি যে এটা আসলে ইমপ্লিমেন্ট করাটা ডিফিকাল্ট। ইভেন গ্রাফ না করলে, গ্রাফ বলতে এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রবলেম গ্রাফের বলতে গেলে। যে এরকম প্রবলেম জেনারেলি যখন গ্রাফ বা এরকম টপিকগুলো আসে না, এগুলো একটু ডিফিকাল্ট প্রবলেম আসে, এটা আর কি এক্সপেক্টেড। বাট এটা বলতে গেলে এত ইজি প্রবলেম, রেটিং করলে কোড ফোর্সেসে 1200 নিচে রেটিং বা 1200 এরকম রেটিং করবে এটা। গ্রাফ যারা আর কি মানে এখনো শুরু করে নাই তাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আর পরের যে প্রবলেমটা ছিল ওটা যে নাম্বার প্রবলেমটা, ওটা কিন্তু আমি নিজেও মোটামুটি নিজে সম্পূর্ণ সলভ করতে পারিনি। অনেকগুলো আইডিয়া ছিল যেগুলো আর কি কাইন্ড অফ সাম আপ করতে হইতো, সাম আপ করে একটা সলিউশন দাঁড় করাইতে হইতো। তো এটা করছিলাম পরে আর কি হেল্প নিয়ে। এটা কাইন্ড অফ হলো যে অনেকগুলো টপিক আছে, তো এই টপিকগুলো না পারলেই, যেমন গ্রাফ, এই গ্রাফের প্রবলেমটা জাস্ট গ্রাফ পারলেই হয়ে যেত। বাট এখানে মনে করো অনেকগুলো জিনিস আছে, তো এটা নিয়ে কথাবার্তা বলাটা খুব একটা লজিক্যাল হবে না। আজকে মোটামুটি আপাতত এখানেই রাখি। আর তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে ইমপ্রুভমেন্টের, যেহেতু আমার এটা মোটামুটি বলতে গেলে ফার্স্ট এরকম কোনো সেশন, আমি নিজে অনেক উল্টাপাল্টা করছি ওখানে, হিসাব নিকাশ করতে যাই। তারপরে আমাদের কোনো রিভিউ থাকলে বলতে পারো কি কি চেঞ্জেস আনা যেতে পারে। হ্যালো, কে কে আছো? আকরাম, হ্যালো, কথা শোনা যাচ্ছে না নাকি? বাই বাই বাই। হ্যালো, তাছাড়া কথা শোনা যায় না? ভাই এদিকে কারেন্ট চলে গেছে, বাকিদের সম্ভবত ওয়াইফাই চলে গেছে, আমি এমবি দিয়ে ঢুকলাম। ও, নেট চলে গেছে। জি হ্যাঁ ভাই হ্যাঁ, কারেন্ট চলে গেছে। বৃষ্টি শুরু হয়েছে তো, বুঝতে পারছি। হ্যাঁ, বৃষ্টি বাকিদেরও মনে হয় পড়তেছে। সেম অবস্থা, সমস্যা জি নাই। ভাই সবাই তো মেসেজ হয়, বাকি জয় তারপরে ওরা হ্যাঁ, সাদিয়া। সাদিয়া মনে হয় ইয়াতে থাকে। হ্যাঁ গুনতিতে। ঠিক আছে। Last join. আবার এটা কিসের? ঠিক আছে, আজকে তাহলে সেশনটা এখান পর্যন্ত। আর আকরাম, জি ভাই। সেশনের রিভিউ দে। ভাই ভালোই হয়েছে, অনেক ভালো। মানে প্রবলেম আমি একরকম সলভ করছি, অন্যভাবে শিখছি, এই আর কি, ভালোই লাগছে। হ্যাঁ, আসলে প্রথম দিন তো অনেক এরকম প্রবলেম আপসলভের যে আইডিয়াটা আছে না, এটাতে আর কি কাজ করতে হবে। প্রবলেম আপসলভ করলে আইডিয়া আর কি কাইন্ড অফ শেয়ার হয়। আমি একটা জি ভাই। যে আইডিয়াতে করছি, আরেকজন আইডিয়াতে করছে। ইভেন আমি যখন সলভ করছি তখন এত কিছু চিন্তাও করিনি যে এইভাবে এইভাবে এত কিছু এখন আমি যখন বলতেছিলাম তখন নিজে নিজে কিছু ডাইরেকশন চলে আসছে যে ও এমনি এমনি করা যেতে পারে। প্রবলেম সলিউশন এত কিছু চিন্তা করে তখন জাস্ট প্রবলেম আছে, জাস্ট ড্রপ করে সলভ করি, এত কিছু চিন্তা করি না। গ্রাফের প্রবলেমটা অবশ্যই একটু চিন্তা করছিলাম, কারণ গ্রাফ নিয়ে আমি একেবারে নিউ। বাট বাকিগুলো মোটামুটি অত কিছু চিন্তা ভাবনা করি না যে কেমনি কি করতে হয়। আর কি এখন কি ভাই এরকম কন্টেন্ট থাকলে দিল এখন ভাই তাহলে। কন্টিনিউ, আমি তোকে বলি কন্টিনিউ থাকার বিষয়টা হলো দেখ, আজকে ওই দিন মনে হলো যে পোলাপাইন তো ভালোই থাকবে, আজকে দেখলি না পোলাপাইনের সংখ্যা কমে গেছে। আর নেক্সট দিনে তো দেখবি তোরেই পাওয়া যাবে না। তো পোলাপাইনের সংখ্যা ভালো থাকলে মানে ভাই এটাই সবচেয়ে বড় কথা হয়েছে, যেমন ওই যে ওই দিন